সুপ্রিয় সুধী এবং সম্মানিত চিকিৎসক মণ্ডলী, সবাইকে আজকের ওয়েবিনার অন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে স্বাগতম। যথারীতি আয়োজনে আমরা বিডি ফিজিশিয়ানস এবং আমাদের আজকে স্পন্সর হিসেবে রয়েছেন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকে স্পিকার হিসেবে আছেন দেশ বরেণ্য দুইজন সম্মানিত চিকিৎসক, যারা তাদের সাবজেক্টে তাদের কন্ট্রিবিউশন অসামান্য। ফ্রম অপস অ্যান্ড গাইনিসাইড আমাদের মাঝে আজকে স্পিকার হিসেবে আছেন Dr. Rezaul Karim Kajol. Dr. Rezaul Karim Kajol is working as Associate Professor Obstetric and Gynecology, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ডক্টর রেজাউল করিম কাজল আজকে বলবেন প্যাথোফিজিওলজি অ্যান্ড কমপ্লিকেশন অফ জিডিএম এর উপরে, এবং সাথে আমাদের মাঝে স্পিকার হিসেবে আছেন ফ্রম এন্ডোক্রাইন পার্ট আমাদের বিডি ফিজিশিয়ানস এর অ্যাডমিন ডক্টর শাহজাদা সেলিম স্যার। ডক্টর শাহজাদা সেলিম অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, and visiting professor in endocrinology, টেক্সিলা আমেরিকান ইউনিভার্সিটি, ইউএসএ। এবং আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান এন্ড ফরচুনেট, আমাদের মাঝে আছেন স্ব সাবজেক্টের দুইজন লিডার ফ্রম এন্ডোক্রাইন পার্ট, প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যার। প্রফেসর ফারুক পাঠান স্যার প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং বাংলাদেশ এন্ডোক্রাইনোলজি জগতের একজন জীবন্ত কিংবদন্তি। আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি প্রফেসর ফারুক পাঠান স্যারকে আমাদের মাঝে পেয়ে। এবং আমাদের সাথে আজকে প্রথমবারের মতো যোগ দিয়েছেন আরেকজন চেয়ারপারসন প্রফেসর শামসুন নাহার হেনা ম্যাডাম। প্রফেসর শামসুন নাহার হেনা ম্যাডাম বর্তমানে চিফ কনসালটেন্ট আল হারামাইন হসপিটাল সিলেট এবং ম্যাডাম এক্স ডিপার্টমেন্টাল হেড ডিপার্টমেন্ট অফ অপস অ্যান্ড গাইনি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। প্রথমে আসলে একটু বলে নেওয়া ভালো যে আমরা আজকের এই টপিকটা কেন চুজ করেছি। কারণ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস একটা বার্নিং ইস্যু। আমরা ফ্রম বিডি ফিজিশিয়ানস আমরা আসলে চাই যে এইসব বেসিক জিনিসগুলো যাতে অন্তত জেনারেল প্র্যাকটিশনার লেভেলেও ট্রিটমেন্টটা হয়। কারণ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট এগুলোও যদি সব এন্ডোক্রাইনোলজিস্টদের করতে হয়, তাহলে বাংলাদেশে যে পরিমাণ এন্ডোক্রাইনোলজিস্টের সাপ্লাই আছে তাদের পক্ষে কখনোই এসব কিছু ম্যানেজ করা সম্ভব না। এই জন্যই বেসিক্যালি আমরা ডক্টর শাহজাদা সেলিম স্যারের সাথে এবং তার তত্ত্বাবধানে আমরা ডায়াবেটিস মেলাইটাস এবং তার বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজমেন্ট আমরা চাচ্ছি যাতে জিপি লেভেল থেকে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দেওয়া যায় আনলেস আনটিল এনি কমপ্লিকেশন অ্যারাইজ। তো আমরা আমাদের আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের আজকের চেয়ারপারসন সেলিম, সেলিম তুই আগে শুরু কর। আমার এখানে কম্পিউটারটা হ্যাং হয়ে আছে তো। ওকে, শুরু কর, আমি পরে যোগ দিচ্ছি। তো ঠিক হয়ে গেল। ওকে, ঠিক আছে। আমি আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর ইয়াহসান খান on behalf of BD Physician Bangladesh for arranging such a timely honored and very much important in Bangladesh aspect about the GDM management. আজকে আমার সাথে চেয়ারপারসন হিসেবে আছেন সম্মানিত প্রফেসর শামসুন নাহার হেনা, চিফ কনসালটেন্ট আল হারামান and the ex-head Silet Medical College and the Sir Suleiman Medical College. আমি সময় নষ্ট করে, যেহেতু ডক্টর রেজাউল করিম কাজল তার টেকনিক্যাল প্রবলেম আসছে ফ্রম ল্যাপটপ, সো আমি সময় নষ্ট না করে ডক্টর শাহজাদা সেলিম, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বিএসএমএমও এবং অর্গানাইজ সেক্রেটারি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, তাকে আহ্বান করব আজকে ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ জিডিএম নিয়ে কথা বলার জন্য। আমি পরিশেষে জিডিএম নিয়ে কিছু কথা বলবো। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু ইন রেসপেক্ট অফ বাংলাদেশ। যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, জিডিএম রোগীর সংখ্যা বাড়ছে, কারণ অনেক, সেটা হয়তো আমি সময় পেলে সেটা আলোকপাত করব। শুধু গাইনি পার্ট না, এখানে উৎপত্তিভাবে জড়িত আরও দুটা এক্সপার্টস গাইনির সাথে জড়িত হচ্ছে এখানে।
একটা হলো এন্ডোক্রাইন সাইড থেকে, ডায়াবেটিস সাইড থেকে একজন এক্সপার্ট অবশ্যই লাগবে, মিলিত চেষ্টা। গাণিত অবস্টিক্সটা আছেন, পুরো ফুল প্রেগনেন্সি ম্যানেজ করবেন। এবং আফটার দ্য ডেলিভারি এখানে নিউরোলজিস্ট অ্যান্ড পেডিয়াট্রিক্সের ভূমিকা হয়ে গেছে। শুধু তাই না, ভবিষ্যতে যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করলো, যে মা আজকে প্রসূতি হিসাবে বাচ্চার জন্মদান করেছেন, পরবর্তী টাইমে এই দুইজনই আবার এন্ডোকাইনিক সাইড থেকে আবার ইম্পর্টেন্স হিসেবে আসবে বলে আমি মনে করি। সেটা আমি পরবর্তী টাইমে আলোকপাত করব। সময় নষ্ট না করে diagnosis, how we can make a diagnosis, and what is the possible management part নিয়ে কথা বলবেন ডক্টর সাজাদ সেলিম, প্রফেসর, endocrine department by PSSMU, on the basis of our guideline what we published before with the collaboration of SAFES, Southeast Federation Endocrine Society, about the management and diagnosis of GDM. Please, Sajadat Selim, over to you. থ্যাংক ইউ স্যার। বাংলাদেশের জন্য সেশনাল ডায়াবেটিস মেলাটা স্যার বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যদি আমি সহজ করে সংখ্যা তত্ত্ব বলি, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন 1 বছর পর পর এভরি সেকেন্ড ইয়ার তারা যে অ্যাটলাস প্রেজেন্ট করে, ডায়াবেটিস অ্যাটলাস, 9th অ্যাটলাস পাবলিশ হয়েছে গত বছর, 10th আগামী বছর পাবলিশ হবে। সেখানে তারা দেখিয়েছেন যে 16.6% প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকে। সেটা কিরকম আমরা এগুলো একটু পরে যাচ্ছি, কিন্তু বাংলাদেশে যতগুলো স্টাডি হয়েছে একটু তারতম্য হলেও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন যেটা অ্যাকসেপ্ট করেছে সেটা হলো 26.2% প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকে। এটা কিন্তু মানে অ্যালার্মিং বললে বরং এটাকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, এতটা বেশি মারাত্মকভাবে আমাদেরকে আক্রান্ত করে আছে। তাহলে এটাকে ম্যানেজ করতে হবে যেরকম, তার আগে এটাকে প্রিভেন্ট করা যায় কিনা, তার জন্য অনেক কিছু করার সুযোগ আছে আমাদের। এটা করার সুযোগ মানে আমাদের ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আজকে আমি একটা রেজাউল করিম কাজলের সাথে শেয়ার করে যে জিনিসটা, আমরা কিন্তু টোটালটা বলতে পারবো না, বলার সময়ও নয়, সুযোগও নয়। তা আমরা যেটা করার চেষ্টা করবো যে প্রশ্ন করার জন্য বিস্তৃত সুযোগ তৈরি করি। যেহেতু আমরা ফারুক পাঠান স্যারকে এবং শামসুন নাহার ম্যাডামকে পেয়েছি, আমরা প্রশ্নের উত্তরে স্যারদের আরো ম্যাডামের স্যার এবং ম্যাডামের ইসমাইল পাটোয়ারি স্যারও আছেন, মেডিসিনের অধ্যাপক। তাহলে ওনাদের মতামতগুলো নিয়ে যারা পার্টিসিপেট করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় খুব সহায়ক কিছু তথ্য এবং কাজে লাগবে এমন কিছু গাইডলাইন তারা পেতে পারবেন। সেই আশাবাদ নিয়েই আমি শুরু করছি। এবং ডাক্তার এহসান খানকে এই প্রোগ্রামটি অর্গানাইজ করার জন্য আমরা যদি খুব ক্লোজলি কাজ করছি অনেকগুলো ইস্যুতে, এবং আমাদের অবস্থান খুব পরিষ্কার, যাতে যারা যেখানে প্র্যাকটিস করছেন তারা সেখান থেকেই যতটুকু সম্ভব আপগ্রেডেড কোয়ালিটি সার্ভিস দিতে পারেন, সেটাই করার চেষ্টা করছি। এবং কোভিড এই খারাপ সময়টাকে আমরা ভালোভাবে লাগাবার চেষ্টা করছি। এবং এসকেএফকে ধন্যবাদ, তারা এখানে সায়েন্টিফিক পার্টনার হিসেবে যুক্ত হওয়ার জন্য। এখন আমি আমার প্রেজেন্টেশনে যাচ্ছি এবং আমি যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি, যাতে যে যেভাবে শুনে থাকেন ওনার জন্য সহজ হয়। স্লাইড দেখা যাচ্ছে ডক্টর এহসান? জি স্যার, যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আমার পার্টটুকু হলো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি অথবা হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি, কিভাবে ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট করা যায় সে জিনিসটা আলোচনা করার। এবং এইখানে বাকি অংশটুকু ডাক্তার রেজাউল করিম কাজল বলবেন। ডায়াবেটিস ইন প্রেগনেন্সি অথবা হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি বলতে কমপক্ষে দুইটা বড় এরিয়া এখানে এসে যাবে। একটা হলো একজন মহিলা আগে থেকে উনি ডায়াবেটিসে আক্রান্ত, চিকিৎসা পাচ্ছেন, উনি পরিকল্পনা মাফিক অথবা আগে কোনো পরিকল্পনা ছিল না, এই অবস্থাতেই হোক উনি গর্ভধারণ করেছেন। তাহলে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস নিয়ে একজন মহিলা গর্ভধারণ করলেন। কিন্তু আমরা যেটা নিয়ে বিশেষ করে বাংলাদেশে বেশি দুশ্চিন্তাগ্রস্ত, সেটা হলো উনি আগে থেকে জানতেন না, মানে ওনার ডায়াবেটিস ছিল না তাও নয়, অথবা ছিলও না, ওনার না জানাটাও ঠিক আছে। তাহলে উনি আগে থেকে জানতেন না যে ওনার ডায়াবেটিস আছে, গর্ভকালীন সময়ে ওনার ডায়াবেটিস ধরা পড়লো। তাহলে এখানে কিন্তু দুই গ্রুপ হবে, এক গ্রুপের আগে থেকে ডায়াবেটিস ছিল, উনি জানতেন না, আরেক গ্রুপের ডায়াবেটিস ছিলও না, জানতেনও না। তাহলে এখানে আমরা যদি হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি বলি, এর মধ্যে কিন্তু 4টা গ্রুপ বেরিয়ে যাচ্ছে কমপক্ষে, কিন্তু এখানে যদি আমরা আদার স্পেসিফিক টাইপ ধরি তাহলে আরেকটা গ্রুপ বেড়ে যাবে।
তাহলে এখন জেস্টেশনাল ডায়াবেটিসের যে ডেফিনেশন, এখন বাংলাদেশে যদিও WHO ডেফিনেশনটা অনেক বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহৃত হতো, কিন্তু গ্লোবালি এখন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস পাবলিশ হয়, সেটাকেই ফলো করে স্যার একটু আগে বলেছেন সাউথ এশিয়ান ফেডারেশন অফ এন্ডোক্রাইন সোসাইটিস এর ব্যানারে এবং আমাদের বাংলাদেশের নেতৃত্বে ফারুক পাঠান স্যার ছিলেন, সৌভাগ্যক্রমে আমিও যুক্ত ছিলাম। আমরা যে গাইডলাইনটা করেছি সেটা কিন্তু কনসেনসাস স্টেটমেন্ট, কিন্তু আমরা অনেকটা উই কমপ্লাইড উইথ দ্য আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন গাইডলাইন। সেখানে এটাকে একটু ব্যাখ্যা দিচ্ছি এই কারণে এটা নিয়ে কারো কারো মনে একটু ডাইলেমা থাকতে পারে। তাহলে হাইপারগ্লাইসেমিয়া ডায়াগনোসিস হয়েছে সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে, এটা কিন্তু আগে থেকে ডায়াগনোসিস ছিল না। এখন এখানে যে একটু আগে বললাম প্রি এক্সিস্টিং ডায়াবেটিস এখানে ডায়াগনোসিস হতে পারে, তাহলে যদি সেটা ওভার্ট লেভেলে যায়, ওভার্ট মানে নন প্রেগনেন্ট কাট অফ ক্রস করে যায়, তাহলে সেটা হবে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস বাট আনডায়াগনোসড। কিন্তু যদি নর্মাল লেভেলের, নর্মাল কাট অফের নিচে কিন্তু জিডিএম এর কাট অফ, যেটা একটু পরে দেখাচ্ছি, তার উপরে থাকে, তাহলে সেটা হবে ট্রু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এবং এটা কিন্তু অনলি সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে হবে। তাহলে একজন প্রশ্ন করতে পারেন যে তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আমরা বেশি পাই তাহলে কি হবে? তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে বেশি পেলে দিস ইজ কন্টিনিউশন অফ প্রি এক্সিস্টিং হাইপারগ্লাইসেমিয়া, দিস ইজ নট ডিউ টু প্রেগনেন্সি। তাহলে এখানে আমরা আবারও এডিএ আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ক্রাইটেরিয়া এবং আমরা সাপোজের কিছু কিছু কনসেনসাস স্টেটমেন্টের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। তাহলে সেখানে তারা গ্লোবালি সকল দেশের জন্য বলেছে, আমাদের দেশের একটু পার্থক্য আছে। সেখানে হলো যে ফার্স্ট প্রিন্যাটাল ভিজিটে, যেহেতু আমার পার্টটুকু ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, আমি সেদিকেই ফোকাস করছি এখন। ফার্স্ট প্রিন্যাটাল ভিজিটেই একটা টেস্ট করতে হবে তাকে ডায়াগনোসিস করার জন্য। যদি ফার্স্ট প্রিন্যাটাল ভিজিটে আমরা ভালো রেকর্ড পাই, সেটা যদি প্ল্যান মাফিক হয়, আগে থেকে টেস্ট করা ছিল, অথবা যখন আমরা পেলাম রোগীটাকে, একজন অবস্টেট্রিশিয়ান গাইনিকোলজিস্ট পাক বা একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ইন্টার্নিস্ট যার কাছে আসুক, সে তখন টেস্ট করলেন, টেস্টটা একদম ভালো আছে, তাহলে 24 থেকে 28 সপ্তাহের সময় আবার টেস্ট করতে হবে। তো এইখানে এটাকে অনেকে মিসলিডিং কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছেন যে তাহলে যে জিডিএম ডায়াগনোসিস করার জন্য আমি 24 থেকে 28 সপ্তাহ অপেক্ষা করব, তা নয় কিন্তু। তাহলে এই আগেরটা যাদের করা আছে ভালো ছিল, তার জন্য আপনি অপেক্ষা করতে পারবেন। কিন্তু ওই রোগীটা যদি আপনার কাছে প্রথমে 17 সপ্তাহেই আসে, তাহলে তখনই টেস্ট করবেন, তখন বেশি পেলেন, তাহলে যে কোন ক্যাটাগরিতে বললো, জিডিএম হতে পারে, প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ক্যাটাগরি হতে পারে। এবং এই যে যার জিডিএম ছিল, আবারও এডিআর গাইডলাইনটা বলছি, তার প্রেগনেন্সি ওভারকাম করে যাওয়ার পরে, ডেলিভারির পরে তার থেকে 4 থেকে 12 সপ্তাহের সময় একটা নর্মাল ওজিটিটি, স্ট্যান্ডার্ড ওজিটিটি করে তখনকার কন্ডিশনটাকে অ্যাসেস করতে হবে। আর যাদের জিডিএম ছিল, তারপরে আমরা আবারও 4 থেকে 12 সপ্তাহের মধ্যে টেস্ট করলাম, টেস্টটা নর্মাল পেলাম, তারপরেও কিন্তু আবারও গ্লোবাল রিকমেন্ডেশন হলো যে 3 ইয়ারলি তাকে ফলো আপ করতে হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু হাই প্রিফারেন্স অফ জিডিএম, হাই প্রিফারেন্স অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ইন বোথ মেল অ্যান্ড ফিমেল, সেক্ষেত্রে এটা আরো কম সময় হওয়া উচিত, কিন্তু এটা কিন্তু আমাদের এখনো খুব পরিষ্কারভাবে তথ্য দেওয়ার মতো কোনো কিছু নেই। তারপরে যদি প্রি ডায়াবেটিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্যদের ক্ষেত্রে নন প্রেগনেন্ট অথবা মেলদের ক্ষেত্রে যেরকম অনেক ক্ষেত্রেই প্রি ডায়াবেটিসে মেটফরমিন দিব কিনা সেগুলো ভাবি, এখানে কিন্তু এরা পাবেন। একই সাথে আদার পার্ট, মূল পার্ট যেটা লাইফস্টাইল থেরাপিউটিক লাইফস্টাইল ইন্টারভেনশন, তার মধ্যে ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটাকে অপটিমাইজ করতে হবে তার জন্য। তাহলে এখানে আমরা এই গ্রুপ করে যদি আমরা ডায়াগনোসিস করার আগে আরেকটু ভাবি যে কারা বেশি ঝুঁকিতে আছে। একটু আগে দু একটা বলেছি, এখন সারা পৃথিবীর সকল দেশের জন্য যেভাবে বলা হয়েছে সেটাকে আমি যদি বলি, তাহলে লো রিস্ক ক্যাটাগরি, যারা প্রথমবার প্রেগনেন্ট হচ্ছেন 25 বছরের নিচে, অথবা পরের প্রেগনেন্সি গুলাতেও যখন 25 বছরের নিচে হবে, তখন তারা লো রিস্ক পড়বেন। যদি প্রেগনেন্ট বা কনসেপশনের ঠিক আগে পর্যন্ত স্ট্যান্ডার্ড বডি ওয়েট থাকে, তাহলে, অথবা এথনিসিটি যাদের লো রিস্ক এথনিসিটি আছে ফর জিডিএম, তারা, আমরা কিন্তু হাই রিস্ক এথনিসিটি। যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে কারো ডায়াবেটিস নেই এমন হন, অথবা অ্যাবনর্মাল গ্লুকোজ টলারেন্স এর কোনো রেকর্ড তার নেই, অথবা এর আগের প্রেগনেন্সি গুলাতেও ওখানে কোনো জিডিএম বা অন্য কোনো পোর আউটকাম নেই, তাহলে তারা লো রিস্ক ক্যাটাগরিতে পড়বেন। আর যারা নিজেরাই ওবেস, কনসেপশনের আগে থেকেই ওবেস, যাদের এই কনসেপশনের সময় বয়স 25 বছরের বেশি,
এখানে একটা জিনিস দেখেন, এশিয়ান অরিজিন ইররেসপেক্টিভ অফ এজ, উনি এশিয়াতেই থাকুক অথবা অন্য দেশেই যাক, যেখানেই যাক, উনি জিডিএম এর জন্য ভেরি হাই রিস্ক লেডি। প্রিভিয়াস হিস্ট্রি যদি থাকে ডায়াবেটিস অথবা গ্লুকোজ ইনটলারেন্স অথবা জিডিএম অথবা গ্লাইকোসুরিয়া থাকে, অথবা আগের কোনো পোর অবস্টেটিক আউটকামের হিস্ট্রি থাকে, তাহলে ওনারা হাই রিস্ক ক্যাটাগরিতে পড়বেন। তাহলে এইগুলোকে মাথায় রেখে যখন আমরা একটা পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া এন্ড প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট করতে যাব, আবারও আগে থেকে শুরু করতে হবে। তাহলে কি কখন আগে থেকে? কনসেপশনের আগে থেকে। তাহলে কি করতে হবে? তাহলে এডুকেশন দিতে হবে। এই এডুকেশনটা শুধু ওই লেডিকে দিলে হবে না, তাহলে তার অ্যাটলিস্ট কাপল ফ্যামিলি মেম্বার অন্যরা যদি পার্টিসিপেট করেন সেটা আরো ফলপ্রসূ হবে। তারপরে আমরা যখন ট্রিটমেন্ট শুরু করব, ইট উইল স্টার্ট উইথ নিউট্রিশন থেরাপি, তার সাথে এক্সারসাইজে যুক্ত হবে, তারপরে ফার্মাকোথেরাপি, ড্রাগ, আমরা একটু পরে সেগুলোতে আসতেছি। তারপরে আমরা ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে ওনাকে সেলফ মনিটরিং ও ব্লাড গ্লুকোজ করে টার্গেট আসে কিনা দেখতে চেষ্টা করব, টার্গেটটাও একটু পরে আমরা আসবো। ফিটাল মনিটরিং এবং প্ল্যানিং অন ডেলিভারি, সেগুলো টোটালটাই স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এবং এইটা করতে গেলে কোনো একটা ডিসিপ্লিন একা পারবে না। স্যার একটু আগে বলেছেন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। তাহলে একজন অবস্টেট্রিশিয়ান থাকবেন, একজন এন্ডোক্রাইনোলজিস্ট থাকবেন, এখানে রোগীর অবস্থা ভিত্তি করে একজন ফিজিশিয়ান থাকতে পারেন, ডায়েটিশিয়ান অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পেডিয়াট্রিশিয়ান লাগবে। এখন আমাদের যদি বিএচএমওর কথা বলি, প্রতিটা ডেলিভারির সময়ে ম্যান্ডেটরি একজন নিউনাটোলজিস্ট থাকেন। এবং যদি আমরা এটা বাংলাদেশে খুব বেশি নাই, তবুও যদি ভালো হয় যে নার্স, ডায়াবেটিক ট্রেনিং নার্স বারডেমে কিছু আছে, আমাদের বিএচএমও বা অন্য কোথাও খুব একটা নেই, তাহলে তারা আরো বেশি ভালো কাজ করতে পারবে। তাহলে এই টোটাল টিমটা এভাবে যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে এক্সট্রিম বেটার আউটকাম ক্যান বি এক্সপেক্টেড। কিন্তু সেটা যদিও আমাদের এখানে ল্যাকিং আছে, কিন্তু আমরা জানতে হবে যে এগুলো আমাদের জন্য দরকার। তাহলে এরা কি করবে? শুরুটা হবে প্রি কনসেপশন কাউন্সেলিং থেকে, স্টার্টিং অ্যাট পিউবার্টি। পিউবার্টি বাংলাদেশের জন্য এখানেও বলি যে পৃথিবীতে যেসব দেশের পলিসিস্টিক ওভারি সিনড্রোম প্রিভ্যালেন্স অনেক বেশি, তার মধ্যে সাউথ ইস্ট এশিয়ান রিজনাল কান্ট্রিগুলো বেশি। তাহলে সেক্ষেত্রে এটার কনসিকুয়েন্স কিন্তু ইনফার্টিলিটি যেমন, প্রেগনেন্সি পোর আউটকাম অনেকগুলো, এবং এই ক্ষেত্রে জিডিএম এর সরাসরি লিঙ্ক রয়ে গেছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সাথে। তাহলে আমাকে ওই জন্য অবশ্যই পিউবার্টি থেকেই টার্গেট করতে হবে। এবং এখানে আমরা টার্গেট করে কি করতে পারবে? তাহলে ওর ক্ষেত্রে বাকি ওগুলো ফ্যামিলি হিস্ট্রি থেকে সব হিসাব করে ওকে কতটুকু ফোকাস করবো, তাহলে তার স্ট্যাটাসটা আমাকে জানার চেষ্টা করবে। বাংলাদেশে কিন্তু এখন আমরা আর্লি এই যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের অনেক রুগীও পাচ্ছি। পলিসিস্টিক ওভারি সিনড্রোম পেশেন্টরা এখানেও এগিয়ে আছে। তাহলে সে স্ক্রিনটা করতে হবে। এখানে একটা টার্ম জোর দিয়ে বলতে চাচ্ছি, তাহলে এটা যদি করি আমরা, তাহলে প্রিমোর্ডিয়াল প্রিভেনশন অফ ডায়াবেটিস ফর দ্য বেবি হবে। তাহলে ও বাচ্চাটি মায়ের পেটে থাকার সময় যদি জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজও করা যায়, তাহলেও লাইফ লং ডায়াবেটিস হওয়ার চান্স এই বেবিটার 40% বেড়ে গেল। তাহলে এখানে যদি আমি পিউবার্টি থেকে কাজ শুরু করতে পারি, যেটা আলটিমেটলি ওই ভদ্র মহিলা কনসেপশনের সময় ডিএম হলো না সেটা নিশ্চিত করা যায়, তাহলে একই সাথে বাচ্চাটার ইন ফিউচার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমানো গেল, সেটাও করা গেল। একই এই যারা ম্যারিড তাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংটা তাদের ডিসকাস করতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কি মেথড হতে পারে সেটা তাদেরকে বোঝাতে হবে। কাউন্সেলিং এর ক্ষেত্রে আমরা যেগুলো অ্যাড্রেস করতে চাই, একই সাথে যদি আমি একটু আগে বললাম যে একটা বড় গ্রুপ আছে যারা আগে থেকেই ডায়াবেটিস আছে, বাচ্চা নিতে যাচ্ছেন, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াবেটিস কন্ট্রোল, এবং এই ক্ষেত্রে অবশ্যই 6.5% নিচে HbA1c অ্যাচিভ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই ক্ষেত্রে ড্রাগগুলো আমরা এমনভাবে অ্যাডজাস্ট করব যে কনসেপশনের সময় এই ড্রাগগুলো কোনো পোর আউটকাম করবে না। তাহলে সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। তারপরে যারা টাইপ 1 টাইপ 2 যে ডায়াবেটিস নিয়ে কনসেপশনের দিকে যাক, তাদেরকে শুরুতে কনসেপশনের আগে একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং করতে হবে, কারণ চান্সেস অফ রেটিনোপ্যাথি উইল ইনক্রিজ ডিউরিং কনসেপশন। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা সাফেক্স রেকমেন্ডেশনও আছে যে এই ক্ষেত্রে এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়েট অবস্টেট্রিশিয়ান যাই দেখুক, একজন রেটিনোপ্যাথি এক্সপার্ট মানে অপথ্যালমোলজিস্ট প্রিফারিং টু ওয়ার্ক উইথ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তাদের কাছ থেকে আমরা একটা এক্সপার্ট ওপিনিয়ন নিব, এবং ডাইলেটেড আই এক্সামিনেশন, এবং এইখানে এখন যারা ওরা ফান্ডোস্কোপি যেভাবে করে সেটা কিন্তু গুড অপশন, কিন্তু সেটা কিন্তু অনেক ক্ষেত্রে করা হচ্ছে না, করার সুযোগও কিছু কিছু ক্ষেত্রে খুব লিমিটেড, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হবে আমাদের জন্য।
তাহলে একটু আগে বললাম যে 6.5%-এর নিচে HbA1c টার্গেট, তাহলে সেই ক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগার 5.1, পোস্টপ্রেন্ডিয়াল 6.7 এর প্রেগনেন্সি কাটও আমরা অ্যাচিভ করতে চাই। যে ওষুধগুলো প্রেগনেন্সিতে খারাপ ব্যাড আউটকাম অথবা কোনো রকম টেরাটোজেনিসিটি অথবা নট সেফ এখন পর্যন্ত, সেগুলো আমরা বাদ দিব। সেটা কিন্তু কখন করব, তাহলে যখন প্ল্যান শুরু হবে তখন থেকে। আমি যদি দুই একটা খুব কমনলি প্রেসক্রাইব ড্রাগের কথা বলি, যেমন এসি ইনহিবিটর, এআরবি বাদ দিতে হবে ওই সময় যখন উনি প্রেগনেন্সি প্ল্যান করছেন। তাহলে এরকম অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমরা বাদ দিব। এবং যদি উনি আগে থেকে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্য ইউজুয়ালি ইনসুলিনের সাথে ওএডি পান, এবং অলমোস্ট অল ওএডি শুড বি স্টপ। শুধু মেটফরমিন ক্যান বি কন্টিনিউড, কিন্তু যেটা কনসেপ্ট করলে সেটাও বন্ধ করে দিতে হবে। এই রোগীদেরকে একই সাথে কার্ডিয়াক মনিটরিং করতে হবে, কারণ প্রেগনেন্সিতে অথবা পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি এগুলোর ইনসিডেন্স খুব কম নয়। তাহলে আগে থেকে কার্ডিয়াক সেটা যদি আমরা জেনে নেই, তাহলে সেটা আমার জন্য পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব সুবিধা হবে। তারপরে এই রোগীদের শুধু ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটাও যত আগে প্ল্যান যখন থেকে শুরু হবে তখন থেকে শুরু করতে হবে। এবং আবারও বলছি, ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য ইনসুলিন ইজ দ্য সেফ রিসোর্ট টু বি ইউজড। এখন ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস নিয়ে অনেক সময় অনেকগুলো টেস্ট এসে গেছে। আমরা খুব রিসেন্টলি একটা বই পাবলিশ করেছি, গ্লোবালি মার্কেটিং হচ্ছে খুব, সেটা ডায়াগনোসিসই মূল টার্গেট করা হয়েছে। এবং লাকিলি আমার চ্যাপ্টারটি ওখানে ছিল যে কম্পারিজন অফ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর ডিটেকশন অফ হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি। সেটা আসলে এখন আমার মনে হয় কিছুদিন পরে আবারও কিছু নতুন তথ্য আমরা পেতে পারি যে ডায়াগনোসিস কিভাবে হবে। কিন্তু এখন এডি এর গাইডলাইন যেটা ফলো করছে, আমরা সাউথ এশিয়ান ফেডারেশন অফ এন্ডোক্রাইন সোসাইটি সাফেস, আমরাও যেটা কনসেনসাস স্টেটমেন্ট দিয়েছি সেটার আলোকে আমি বলছি। তাহলে অল প্রেগনেন্ট ওমেন শুড বি রুটিনলি স্ক্রিন ফর জিডিএম। তাহলে আমরা বাংলাদেশে একটু আগে বললাম যে আমরা হাই রিস্ক গ্রুপে আছি, তাহলে এখানে কোনো টেস্ট না করাটা কিন্তু খুব খারাপ হবে। তাহলে অনেক দেশ আছে যেখানে প্রিভ্যালেন্স অফ ডায়াবেটিস কম, প্রিভ্যালেন্স অফ জিডিএম কম, তারা কিন্তু সুনির্দিষ্ট কিছু ক্লো না পেলে নাও টেস্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা করার সুযোগ নেই। আর টেস্ট করতে গেলে ওয়ান স্টেপ 75 গ্রাম ওজিটিডি টেস্ট ইজ দ্য বিউটিফুল ওয়ান, যেটা আমরা ফার্স্ট প্রিনেটাল ভিজিটে করব। যদি ভালো থাকে 24 to 28 উইকসের মধ্যে করব। তারপরও যদি রিপোর্ট খুব ভালো থাকে আমরা 34 থেকে 36 উইকে আরেকটা করতে পারি, না করলেও করতে পারি। এবং HbA1c এই জন্য এই সময়টা ইন্ডিকেটেড নয়। তাহলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি দাঁড়াবে? তাহলে এটা কিন্তু নন প্রেগনেন্ট আদার ক্রাইটেরিয়ার মতো নয়। তাহলে যদি আমরা 75 গ্রাম ওজিডিটি টেস্ট করি, সেক্ষেত্রে 5.1 মিলিমোল পার লিটার ফাস্টিং ব্লাড সুগার, 1 আওয়ার 75 গ্রাম গ্লুকোজ যদি 10.0 মিলিমোল পার লিটার, অথবা 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ 8.5 মিলিগ্রাম পার লিটার, এর যে কোনো একটাই যদি এর উপরে যায় অথবা এই ভ্যালুতে পড়ে, তাহলে কিন্তু কনফার্ম হয়ে গেল। এখানে আমরা অন্য ডায়াবেটিসের মধ্যে যেমন দুইটা খুঁজি, দুইটা খোঁজার দরকার নেই। তাহলে এখানে টু স্টেপ স্ট্র্যাটেজি আরেকটা ছিল, কিন্তু এটা নিয়ে আমি ডিটেলস যাচ্ছি না, জানানোর জন্য যে এটা একটা আছে। কিন্তু ইউএসএ তে এটা একদম বেশ পপুলার ছিল বেশ কিছুদিন। এখন ইউএসএও এটার প্রতি আর খুব বেশি আগ্রহী নয়, কারণ এটা ওয়ান স্টেপের চেয়ে অনেক বেশি জটিল একটি প্রক্রিয়া। তাহলে এখন এইটা হলো ডায়াগনস্টিকের পরে, তাহলে আমরা একটা পেশেন্টকে জিডিএম পেয়ে গেছি, তাহলে থ্রু আউট প্রেগনেন্সি তার জন্য কাট অফটা কেমন, আমি এটারও সামারি বলছি, কারণ প্রেগনেন্সির একটু ভেরিয়েশন আছে ট্রাইমেস্টার টু ট্রাইমেস্টার। কিন্তু ইন টোটাল যদি আমরা বলি যে ফাস্টিং ব্লাড সুগার 3.9 to 5.3 মিলিমোল পার লিটার, যেটা আমাদের এখানে এটা বলি, কিন্তু অন্য অন্য জায়গায় মিলিগ্রাম পার ডেসিলিটার অনেক বেশি ব্যবহার করে। তাহলে এটা হবে টার্গেট। যদি আমরা 1 ঘন্টা পরে করি তাহলে 6.1 to 7.8, যদি 2 ঘন্টার পরে করি 5.6 থেকে 6.7% থাকতে হবে। তাহলে এটাকে যদি আমি ধরি, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে 1 আওয়ার পোস্টপ্রেন্ডিয়াল আমরা দেখবো কিনা। তাহলে দেখা যেতেই পারে, কিন্তু যদিও আমাদের এখানে কমনলি এটা প্র্যাকটিস করা হয় না। এখন আমরা কখন দেখবো? তাহলে ইনিশিয়ালি একজন প্রেগনেন্ট লেডি যখন ডিডিএম ডায়াগনোসিস হবে, তাহলে আপনাকে একটা বা দুটা 6 টাইমস ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, 2 আওয়ার্স আফটার লাঞ্চ, বিফোর ডিনার, 2 আওয়ার্স আফটার ডিনার করতে হতে পারে। কিন্তু যখন মোটামুটি কন্ট্রোল ভালো থাকবে সেই ক্ষেত্রে 4 টাইমস, একটা ফাস্টিং আর 3টা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের 2 ঘন্টা পরে করে আপনি ট্রিটমেন্টটা অ্যাডজাস্ট করতে পারবেন। এরপরে কি হবে? বাকি ট্রিটমেন্টের আমরা শুধু ডায়াগনোসিস এবং
কিভাবে মনিটরিং করব সেটুকু বুঝলাম। এখন আমরা ট্রিটমেন্টে যাচ্ছি। এই ক্ষেত্রে অন্যদের তুলনায় প্রেগন্যান্সিতে ক্লোজ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ অবশ্যই করতে হবে, যেটা মার জন্য এবং বেবির জন্য গুড আউটকামের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এরপরে লাইফস্টাইল মডিফিকেশন এবং ফার্মাকোথেরাপি। লাইফস্টাইল মডিফিকেশন ডায়াবেটিসের যে টাইপই হোক, সকল ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন উইল স্টার্ট উইথ নিউট্রিশনাল থেরাপি। তাহলে নিউট্রিশনাল কাউন্সেলিং এখানে সবচেয়ে ভালো হয় যদি আমরা কোনো নিউট্রিশনিস্ট পেয়ে যাই, কিন্তু বাংলাদেশে আবারও সেটার খুব ঘাটতি আছে বলে আমরা কাজটা করার চেষ্টা করি, সেটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে খুব বেশি ভালো হবে সেরকম সম্ভাবনা নেই, কিন্তু তার জন্য টাইম কনজিউমিং একটি প্রক্রিয়া, সেটা মনে রাখতে হবে। তাহলে নিউট্রিশনাল কাউন্সেলিং করে আমরা কি অ্যাচিভ করতে চাই, তাহলে নরমাল গ্লাইসেমিয়া ব্লাড সুগার টার্গেট যেটা বলেছি তার মধ্যে রাখতে চাই, যেটা প্রিভেন্ট কিটোসিস, কাজে অন্য প্রেগনেন্সির নন প্রেগনেন্ট অন্য কন্ডিশনের তুলনায় বিশেষ করে টাইপ 1 বাদ দিলে প্রেগনেন্সি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ দ্যাট ক্যান এন্ড আপ উইথ কিটোসিস। তারপরে একই সাথে নিউট্রিশনাল অ্যারেঞ্জমেন্ট এমন হবে যেটা এক্সপেক্টেড ওয়েট গেইন মেনটেন করবে, যেটা ফিটাসেরও ওয়েল বিং মেনটেন করবে, হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করবে। নন প্রেগনেন্ট মানুষ লেডিরা যেভাবে খেতেন সেভাবে যদি প্রেগনেন্ট সময় খান তাহলে অনেকগুলো এপিসোডই পাওয়া যাবে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। এবং 2 উইকস ফর ডায়েট থেরাপি, সেটা বলতে কি বোঝাচ্ছি, তাহলে যখন আমরা একটা কাট অফ পেলাম যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যার জিডিএম হয়েছে, ব্লাড সুগার নর্মাল, অন্য ডায়াবেটিসের মতো নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে 2 সপ্তাহ অপেক্ষা করতে পারি বিফোর স্টার্টিং ইনসুলিন, কিন্তু সেটাও কিন্তু একটু পরে আমরা দেখতে পাবো যে কখন সরাসরি ইনসুলিন শুরু করে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে নিউট্রিশনাল থেরাপি দিয়ে, তাহলে যেহেতু ডায়াবেটিসের রোগী কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কমানো যাবে না, অনেক বেশিও রাখা যাবে না, একই সাথে আদার নিউট্রিয়েন্ট প্রোটিন ভেজিটেবল সেগুলোকে অপটিমাল লেভেলে এনশিওর করতে হবে। সেটা করতে গেলে তাহলে ক্যালোরি ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে, যাদের বিএমআই 22 থেকে 27-এর মধ্যে তাদের 30 কিলো ক্যালোরি পার কেজি দেওয়া যেতে পারে, যাদের বিএমআই 27 থেকে 29 24 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, যাদের বিএমআই 30-এর উপরে 12 to 15 কিলো ক্যালোরি পার কেজি, আবার যাদের বিএমআই 22-এর নিচে যখন কনসেপ্ট করেছেন তখন তাদের 40 কিলো ক্যালোরি পার কেজি পার ডে দিতে হবে। তাহলে এটা করতে গেলে তাহলে নিউট্রিয়েন্ট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, অ্যারাউন্ড 55% ক্যালোরি শুড কাম ফ্রম কার্বোহাইড্রেট, অ্যারাউন্ড 20% ফ্রম প্রোটিন অ্যান্ড 25% ফ্রম fat. With this calorie ratio, 70 to 80% women with GDM will achieve euglycemia. এটার একটা এই তথ্যটা 70 থেকে 80 পৃথিবীর অন্যান্য দেশে যেখানে জিডিএম এর প্রিভ্যালেন্স একটু কম, অথবা যেখানে ডে টু ডে তাদের টোটাল নিউট্রিয়েন্টের মধ্যে কার্বোহাইড্রেটের অকুপেন্সি কম, সেক্ষেত্রে কিন্তু এটা আসলে সম্ভব। কিন্তু বাংলাদেশের মতো দেশ যেখানে 70 to 80% টোটাল ক্যালোরি ইজ কামিং ফ্রম কার্বোহাইড্রেট, সেই ক্ষেত্রে কিন্তু এই রেটটা হয়তো আর একটু কম হবে। তাহলে এটা করতে গেলে আমরা টোটাল মিলকে 3টা লার্জ 3টা স্মল মিল, যদি আমি উদাহরণ দিই এরকম, একটা ব্রেকফাস্ট যদি 8টায় হয়, 11টায় একটা স্মল মিল, 2টায় অথবা 1:30টায় যদি লাঞ্চ হয় তাহলে 4টা 4:30টা বা 5টায় একটা স্মল মিল, 7:30টায় দিকে ডিনার হতে পারে, 10:30টায় আবার একটা স্মল মিল, এইভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। এবং রোগীদেরকে অবশ্যই বোঝাতে হবে যে এই স্মল লার্জ মিল শুধু ক্যালোরি কম বেশি কিন্তু কোনোটাই গুরুত্বহীন নয়, সবগুলাই সমান গুরুত্বপূর্ণ। তাহলে এখন আবার যদি ট্রাইমেস্টার স্পেসিফিক আমরা ক্যালোরি ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার একই রকম, সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার একই রকম হবে। যদি আবারও ওভাবেই ভাবি যে 18 কম যদি বিএমআই হয় 35 বা 40 হবে, 18 থেকে 22.9 কেজি পার মিনিট ফার্স্ট ট্রাইমেস্টারে, 30 সেকেন্ড ট্রাইমেস্টারে 38 কিলো ক্যালোরি পার কেজি পার ডে হবে, 23 থেকে 27.4 কেজি পার মিটার স্কোয়ার যদি বিএমআই হয় তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে 25 এবং সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে হবে। বিএমআই যদি 27.5 কেজি পার মিটার স্কোয়ারের বেশি হয় তাহলে অল থ্রো উনি 30 থেকে 33 কিলো ক্যালোরি পার এর মধ্যেই ওনাকে রেস্ট্রিক্ট করতে হবে।
তাহলে এরপরের স্টেপ যেটা লাইফ থেরাপিউটিক লাইফস্টাইল ইন্টারভেনশনের পার্ট 2, সেটা হবে এক্সারসাইজ। এখানে অধিকাংশ লেডি অথবা তাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু কনফিউজ থাকে যে এক্সারসাইজ করবে কিনা। এক্সারসাইজ করতেই হবে। আমরা একটু পরে প্যাথোফিজিওলজি এবং যখন বাকিগুলো দেখব তখন দেখব যে ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপকভাবে বেড়ে যায়, এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কমাতে চায় তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই লাগবে। সেক্ষেত্রে মডারেট ফিজিক্যাল এক্সারসাইজ রিকমেন্ডেড। তাহলে এখানে কি পেতে পারি ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে? Women with gestational diabetes often need regular moderate physical activity to help control their blood sugar level by allowing insulin to work better, এবং সেই ক্ষেত্রে ওয়াকিং হতে পারে, প্রিন্যাটাল অ্যারোবিক ক্লাসের এক্সারসাইজ যদি উনি করেন অভ্যস্ত থাকেন সেগুলো করতে পারেন। সুইমিং খুব ভালো হয়। কোনো কোনো দেশে এরকম ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে যাদের ক্ষেত্রে যেখানে জায়গা আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে সুইমিং পুলগুলো যেমন বাচ্চাদের জন্য যেমন একটু থাকে যে 2.5 থেকে 3 ফুট গভীরতা, ওইগুলাতে ফিমেল প্রেগনেন্ট লেডিরা হাঁটেন। তাহলে সেই এক্সারসাইজ যেটা হয় সেটা একটা গুড এক্সারসাইজ। কিন্তু মনে রাখতে হবে যে এক্সারসাইজ শুরু করে 2-3 সপ্তাহ পার না হলে এই ইমপ্রুভমেন্টটা হবে না। তার আগে বাকি মেজারগুলো চলতে থাকবে। এরপরে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটা অনেকটাই সোজাসাপটা, কিন্তু তারপরও বিতর্ক অনেক রয়ে গেছে। ফার্মাকোথেরাপি যদি দেই তাহলে আমরা বারবারই বলছি যে অনেকগুলো রোগী যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশনাল থেরাপি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিশ্চিত করতে পারি তাহলে উইদাউট এনি ড্রাগ ক্যান অ্যাচিভ ইউগ্লাইসেমিয়া, এবং অন্য কোনো ওষুধ নাও লাগতে পারে। যখন লাগবে তখন কি ওষুধ দেব? তাহলে সেই ক্ষেত্রে ইনসুলিন ইজ দ্য রিকমেন্ডেড অপশন। ইনসুলিনের ক্ষেত্রে অ্যানালগ ইনসুলিন স্পার্ট অ্যান্ড লিসপো ইজ দ্য বেস্ট ওয়ান। কিন্তু আমরা বহু বছর থেকে যেগুলো হিউম্যান শর্ট অ্যাক্টিং ইন্টারভেন অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করছি সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করতে কোনো সমস্যা নাই। কিন্তু এই অ্যানালগ আর রিকমেন্ডেড শর্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে পার্থক্যটা হবে আমরা যদি একদম ফাইন টিউনিং করতে চাই সেটা অ্যানালগ ইনসুলিন দিয়ে খুব বেশি সম্ভব, কিন্তু সেটা কিন্তু শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে অতটা সম্ভব নয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখন পর্যন্ত গ্লোলিসিন, গ্লার্জিন অ্যান্ড ডেগলুডেক, গ্লোলিসিন হলো র্যাপিড অ্যাক্টিং, গ্লার্জিন অ্যান্ড ডেগলুডেক লং অ্যাক্টিং ইনসুলিন, বেসাল ইনসুলিন, তারা কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো অ্যাপ্রুভাল পায়নি যে প্রেগনেন্সিতে দেওয়া যাবে। তাহলে একটু আগে বললাম যে অনেকগুলো পেশেন্ট শুধুমাত্র মেডিকেল নিউট্রিশন থেরাপি ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়েই ইউগ্লাইসেমিয়া অ্যাচিভ করতে পারবে, কিন্তু যখন আমি ডায়াগনোসিস করলাম তখন যদি ব্লাড পিকচার এরকম হয় তাহলে এডিএ রিকমেন্ডেশন হলো যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি 5.8 মিলিমোল পার লিটারের অথবা তার চেয়ে বেশি হয়, 1 আওয়ারে 8.6 মিলিমোল পার বেশি হয়, তো 2 আওয়ারে 7.2 মিলিমোল পার বেশি হয়, তাহলে এই সময় ইনসুলিন শুরু করতে হবে। তাহলে ইনসুলিন শুরু করতে গেলে আমরা কিভাবে শুরু করতে পারি? তাহলে টোটাল ইনসুলিন ডেইলি দিতে পারি 20 থেকে 30 ইউনিট। যদি আমি সেটাকে বেতাল বুলাস দেই তাহলে একটা লং অ্যাক্টিং যদি আমি ডেটেমির দেই তার সাথে একটা লিসপ্রো দেই, অ্যাসপার্ট দেই, সেক্ষেত্রে দাঁড়াবে তাহলে 30 নর্মালি যেটা করা হয় 30% 50% লং অ্যাক্টিং 50% শর্ট অ্যাক্টিং। কিন্তু এইখানে যেটা হবে আরেকটা হিসাবটা আরেকটু পরে দেখাচ্ছি। তাহলে এখানে যদি ফার্স্ট ট্রাইমেস্টারে হয় সেই ক্ষেত্রে 0.8 ইউনিট পার কেজি বডি ওয়েট পার ডে, সেকেন্ড ট্রাইমেস্টারে 1 এবং থার্ড ট্রাইমেস্টারে 1.3 ইউনিট পার কেজি বডি ওয়েট পার ডে ডেইলি ডোজ হিসাবে শুরু করতে পারি। যে কোনো একটাই আমি অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে যদি পেশেন্টের ইউজুয়ালি প্রেগনেন্সিতে হাইপারগ্লাইসিমিয়া ধরা পড়লে ইনিশিয়ালি পোস্টপ্রেন্ডিয়াল হাইপারগ্লাইসিমিয়া বেশি থাকে। আর পোস্টপ্রেন্ডিয়াল হাইপারগ্লাইসিমিয়া যদি আমি টার্গেট করি সেই ক্ষেত্রে আমাকে ওই বোলাস ইনসুলিন অথবা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে খাবার আগে। কিন্তু সকল রোগী একরকম হবে না, কিছু কিছু রোগীর আবার ফাস্টিং ব্লাড সুগারই বেশি, তাহলে সেক্ষেত্রে লং অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে। লং অ্যাক্টিং ইনসুলিন শুরু করি 0.2 ইউনিট পার কেজি পার ডে শুরু করতে পারি, সেটা হলে সাধারণত 10 ইউনিটের মতো দাঁড়াবে পার ডে। দেওয়ার পরে তারপরে ব্লাড সুগার যদি লং অ্যাক্টিং শুরু করি 4th ডেতে আমি দেখতে পারবো, দেখে ব্লাড সুগার দেখে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে যে রোগীটা আমরা যেভাবে পাচ্ছি সেভাবে শুরু করব। প্রিমিক্স ইনসুলিন প্রেগনেন্সির জন্য নট ভেরি সুইটেবল, কিন্তু যে রোগীগুলোর যদি আমি বেথার বোলাস ইনসুলিন দেই, একটা লং অ্যাক্টিং একবার ইনজেকশন দিবেন আর 3টা র্যাপিড অ্যাক্টিং খাবার আগে দিবেন, 4টা নিডল প্রিক হবে।
যারা নিতে রাজি নন অথবা যারা ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রে প্রিমিক্স ইনসুলিন দিলে 2 বার দেওয়া যাবে। কিন্তু আবারও বলছি যে প্রিমিক্স ইনসুলিন দিয়ে খুব গুড গ্লাইসেমিক কন্ট্রোল করতে কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে, হাইপোগ্লাইসেমিয়ার চান্সও বেড়ে যেতে পারে। একই সাথে আমি একটা ইনসুলিন কনভেনশনাল একটা ইনসুলিন অ্যানালগ দিব এরকম কোনো রিকমেন্ডেশনও এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তাহলে এখন এরপরে কি ব্লাড সুগার শুড বি মেজার্ড অন দ্য ডে আফটার ডেলিভারি? যদি আমি সরি এখানে পেরিপার্টাম ম্যানেজমেন্ট র্যাপিড অ্যাক্টিং অ্যান্ড রেগুলার অ্যাক্টিং ইনসুলিন ইজ withheld during labor. A continuous intravenous insulin can be started during this time. Maternal hyperglycemia should be hyperglycemia should be avoided during labor to prevent fetal hyperinsulinemia and subsequent neonatal hypoglycemia. Maternal blood glucose should be maintained between 4 to 5 millimole per liter during labor. Blood glucose should be measured on the day after delivery to using criteria established for non-pregnant women. A woman with gestational diabetes mellitus should be able to resume a regular diet postpartum. সেই ক্ষেত্রে রেগুলার ডায়েট হবে কিন্তু ক্যালোরি কিন্তু ওনার নন প্রেগনেন্ট আগের যে ক্যালোরি তার চেয়ে বেশি ক্যালোরি হবে। স্ক্রিন ওমেন উইথ জিডিএম ফর পারসিস্টেন্ট, এটা একটু আগে দেখাচ্ছি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, এবং এরপরে 3 ইয়ারলি স্ক্রিনিং করতে হবে। এখন একটা জিনিস সেটা নিয়েও অনেক বিতর্ক হয়, আরো পরেও আজকেও আলোচনা বিতর্ক আসবে আশা করি, কিন্তু আবারও এডিএ এবং আমরা সাফিস থেকে যে রিকমেন্ডেশন সেখানে কিন্তু সালফোনাইলুরিয়া অন্য কোনো ওরাল ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি রিকমেন্ড করছি না, যদিও গ্লাইবোরাইড পৃথিবীর কিছু কিছু দেশে এখনো ব্যবহার করতেছে, এবং মেটফরমিন ইজ ডিসকারেজ বিকজ দেওয়ার মতো স্ট্রং এভিডেন্স নেই যে প্রেগনেন্সিতে সেফটি। কিন্তু একটা জিনিস গত কয়েক বছর থেকে এডিএ রিকমেন্ডেশন আসছে যে ডিউরিং প্রেগনেন্সি যদি আমরা পেশেন্টদেরকে লো ডোজ অ্যাসপিরিন শুরু করি দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য পেশেন্ট। সেই জন্য এখন কিন্তু 8 উইকস অনওয়ার্ড শুরু করতে বলছে এডিএ রিকমেন্ডেশন, যেটা 34 উইকসের মধ্যে আবার বন্ধ করে দিতে হবে। কিন্তু যে রোগীগুলো আগে থেকে একটু আগে বলেছি যে রোগীগুলো এমন কিছু ওষুধ পেয়ে থাকতে পারেন, স্পেশালি যদি অ্যান্টি হাইপারটেনসিভ ইনহিবিটর, এআরবি, স্ট্যাটিন এগুলো পায় সেগুলো বন্ধ করে দিতে হবে। অন্য ড্রাগ যেগুলোতে প্রেগনেন্সি কন্ট্রাইন্ডিকেটেড সেগুলো আগে থেকে বন্ধ রাখতে হবে। যদি অ্যাসপিরিন দিয়ে কি লাভ হতে পারে? প্রি এক্লাম্পসিয়া, যেখানে চান্স আছে, অ্যাসপিরিন স্টাডি প্রুভ করেছে যে অ্যাসপিরিন ক্যান রিডিউস দ্য চান্সেস অফ প্রি এক্লাম্পসিয়া, সেজন্য অ্যাসপিরিন দেওয়াটাই ভালো হবে। তাহলে এখন এই যে ভদ্রমহিলার ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়লো, যিনি আগে থেকে ডায়াবেটিস নেই, আমরা সেটা প্রমাণ করতে পেরেছি, তাদের ক্ষেত্রেও যাদের প্রেগনেন্সির পরে 20% পোস্টপার্টাম এদের আইজিডি থেকে যাবে, 3.7% 6 মাসের মধ্যে পুরোপুরি ডায়াবেটিস হবে, 4.9% 15 মাসের মধ্যে, এবং 9 বছরের মধ্যে প্রায় 20% পুরোপুরি ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসে কনভার্ট হয়ে যাবে। তাহলে উনি যে একবার জেডিএম ধরা পড়লো মানে উনি কিন্তু ডায়াবেটিসের বলয়ের মধ্যে রয়ে গেলেন, স্ট্যাটাসও তো একটু এদিক ওদিক হচ্ছে কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে ওনাকে অপটিমাম স্ক্রিনিং করতে হবে। তাহলে আমি এখানে অনেক যেটুকু বলে তার যদি সামারাইজ করে এইভাবে ডায়াবেটিস ইজ এ কমন প্রবলেম ইন বাংলাদেশ। একটু আগে বলেছি যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন বলছে 26.2% প্রেগনেন্সিতে হাইপারগ্লাইসেমিয়া থাকে। রিস্ক স্ট্র্যাটিফিকেশন এন্ড স্ক্রিনিং ইজ এসেনশিয়াল ইন অল ইন্ডিয়ান, বাংলাদেশ এন্ড আদার ওমেন। টাইট গ্লাইসেমিক টার্গেট আর রিকোয়ার্ড ফর অপটিমাল ম্যাটারনাল এন্ড ফিটাল আউটকাম। Patient education is essential to meet this target both during pregnancy and preconception education, and long-term follow-up of the mother and lady is essential. কারণগুলো আগে আমরা বলেছি যে না হলে উনি কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেলেন, আমরা কিন্তু ধরতে পারলাম না। বাচ্চাদেরও যেহেতু 40% চান্স বেড়ে গেছে, তাহলেও তাদেরকেও আমাদের স্ক্রিনিং এর আওতায় আনতে হবে। সকলকে ধন্যবাদ। আমরা যখন প্রশ্ন উত্তরে আসে তখন আবার পার্টিসিপেট করব। মনোযোগ দিয়ে শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনার অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। স্যার এবার আমাদের নেক্সট প্রেজেন্টার ডক্টর রেজাউল করিম কাজল স্যারকে আহ্বান জানাচ্ছি। আশা করি স্যারের টেকনিক্যাল প্রবলেম কেটে গিয়েছে। দেখা যাচ্ছে। কাজল আনমিউট করতে হবে। আনমিউট করতে হবে কাজল।
ডিউ টু প্যানক্রিয়াস বিটা সেল ডিসফাংশন, আর এর ব্যাকগ্রাউন্ডে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই দুইটার ব্যালেন্স অথবা ফাইন টিউন করতে গিয়ে প্রেগন্যান্ট মাদার ডায়াবেটিক হয়ে যায়, এই দুইটার ব্যালেন্স রাখতে গিয়ে। এখন আর্লি প্রেগনেন্সি যখন হয়, যখন একটা আসলো, তখন প্রথম হরমোন যেগুলো আছে, আমরা এই হরমোন সবগুলোকে বলি যে ডায়াবেটোজেনিক হরমোন, অর্থাৎ যেসব হরমোনের প্রভাবে ব্লাড সুগার বাড়তে পারে। তার মধ্যে প্রথম দিকেই আসবে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হাই লেভেলে। ইভেন কোনো নারী কনসিভ করতে পারে কিনা কিংবা এই সাইকেলে কনসিভ করে গেছে কিনা সেটাও কিন্তু আমরা খুব আর্লি বুঝতে পারি বিটা এসিজি আর একটা প্রোজেস্টেরন হরমোন দিয়ে। সেটা এর পরের লেভেলে যেগুলো আসে, ফুল প্রেগন্যান্সি প্রসেস স্ক্রিন হলে ভালো হয়। প্রসেস যখন চলতে থাকে, তো তখন হলো এইচপিএল বা হিউম্যান প্লাসেন্টা ল্যাক্টোজেন, কর্টিসল, প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন এইগুলা চলতে আসতে থাকে। এই হরমোনগুলোর কাজটা কিন্তু হলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানো পেরিফেরাল টিস্যুতে। একদিকে মা চাচ্ছে যে হাইপার ইনসুলিনেমিয়া করতে, কিন্তু আরেকদিকে ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার কারণে দুইটার ইমব্যালেন্সের কারণে ব্লাড সুগার বাড়তে থাকে। এই তখন আর এই কোপ আপটা হয় না। তো এই স্যার টাইমিং যে আছে, স্যার একটু ফুল স্ক্রিন করে নেওয়া যাবে স্যার? ফুল স্ক্রিন হলে ভালো হতো স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। এই হরমোনগুলা যে লেভেলে আসে, যে কখন আসে এবং তার ডায়াবেটোজেনিক পটেন্সিটা কিরকম। তো প্রোল্যাকটিন পিকে চলে যায় হচ্ছে 10 উইকস এর দিকে, তারপরে স্টাডিওল, এইচপিএল, এগুলার সবচেয়ে মধ্যে স্ট্রং হচ্ছে যে প্রোজেস্টেরন, যে হলো ডায়াবেটোজেনিক পটেন্সি কার কত বেশি। এই হরমোনগুলোর প্রভাব কিরকম কোন উইকসে হয় সেটা দেখা যাচ্ছে আর কি। তো এইগুলার পিক এবং প্লাটু কিংবা ডাউনওয়ার্ডসে যাওয়ার গ্রোথ আছে। তো এই হরমোনগুলো একদিকে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় ডিফারেন্ট ট্রাইমেস্টারে। আর এইটাতে হলো যে এই যে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন যখন সিক্রেশন হচ্ছে, তখন এই দুটোর ব্যালেন্স নষ্ট হয়ে গিয়ে তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে। এই পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়া মানে হচ্ছে যে এদিকে ইনসুলিন কাজ না করা। তাহলে ইনসুলিন যদি কাজ না করে, তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে, তখন মাঝখান দিয়ে যে এন্ড রেজাল্টটা দাঁড়ালে তার মানে হলো যে ব্লাড সুগার বেড়ে গেল, যাকে আমরা জেস্টাশনাল ডায়াবেটিস বলছি। অন্যদিকে হচ্ছে কি, যে মাদার চেষ্টা করে যে তার গ্লুকোজ লেভেল মেনটেন করে ফিটাসকে গ্লুকোজ সাপ্লাই দিতে। এদিকে ফিটাস তো তার গ্লুকোজ নেই। গ্লুকোজ নিলে মাঝে মাঝে আবার আরেকটা ঘটনা ঘটে, এটা হচ্ছে মাদারদের কিন্তু ইন বিটুইন মিল কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। তখন তারা বলে যে রাতে হঠাৎ করে আমার খিদা চোটে ঘুম ভেঙে যায়, আমার মাথা ঘোরায়। এটাও কিন্তু আবার উল্টো দিকে আছে। এটা একটা। সেকেন্ড থিং হলো ফিটাসের অ্যামাইনো অ্যাসিড লেভেল ম্যাটার্নাল অ্যামাইনো অ্যাসিড লেভেলের চাইতে 10 টাইমস হায়ার থাকে। তার মানে মাদারের বডি থেকে সব প্রোটিন ওয়াশ করে নিয়ে যাবেন, তখন পড়ে থাকবে কি? তখন পড়ে থাকবে শুধুমাত্র সুগার। এটাও একটা কারণ হচ্ছে যে তখন মাদার কি করবে, লাইপোলাইসিস করে সুগার বাড়াবে। মানে গ্লুকোনিওজেনেসিস যে একটা রিদম ছিল, সেই রিদমটা ভেঙে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এখন রিস্ক কাদের আছে সেটা সাজিদা সেলিম খুব ভালো করে বলেছে, রিস্ক কাদের আছে, আর যাদের হাই রিস্ক আছে তারাও সেটা বলেছে। এখন আমরা এই যে প্যাথোফিজিওলজি গেল, এটা একটা জিনিস বলা হয়ে থাকে যে কোনো না কোনো ভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা আসলে আগে থেকে ছিল। সেলিম একটু আগে ডক্টর সেলিম বললেন যে আসলে পিছিয়ে ছিল, অথবা ওভারওয়েট ছিল, অথবা ফ্যামিলিতে হিস্ট্রি ছিল। তার মানে একেবারে পিওর জিডিএম যদি বলেন যে না কখনোই তার কোনো রিস্ক ফ্যাক্টর ছিল না, এরকম খুব কম। আসলে ঘটনাটা আনডিটারমাইন্ড ছিল, প্রেগন্যান্সিতে ফ্লেয়ার আপ হলো। এখন কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে না, এটাই বরং বড় প্রশ্ন যে কি হতে পারে। আমরা যখন এমবিবিএস লেভেলে পড়তাম তখন খুব ছন্দে ছন্দে মনে রাখতাম যে কি হতে পারে ডায়াবেটিস হলে। তো সেলিমের সাথে পরীক্ষা দিয়েছি তো অনেকবার, তো মেডিসিনের কোন কোশ্চেনে যদি বলা হইতো যে এটা কি কারণে হয়, তখন উত্তর দুটা খুব পারফেক্ট উত্তর ছিল যে লেগে যাবে। একটা নাম হচ্ছে স্মোকিং, আর একটা হচ্ছে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে এমন কোনো সমস্যা নাই যা হবে না। তো মায়ের যে কমপ্লিকেশন গুলো আমরা বলে থাকি যে শুরু থেকে এরকম বলি যে মায়ের যদি যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তারা তো আসলে কনসিভ করে না। তো তারপরে যদি কনসিভ করে তাহলে অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শন যদি না হয় তাহলে কি হয়, তাহলে সময়ের আগে ডেলিভারি হয়, এটাকে আমরা প্রিটার্ম লেবার বলি। আর যদি সময়ের আগে ডেলিভারি না হয় তাহলে বাচ্চা আসলে অনেক বড় হয়ে যায়।
বড় হলে কি প্রয়োজন হতে পারে, বড় হলে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হতে পারে এগুলা। তারপর কি হতে পারে, তারপর আরো যখন বড় হবে তখন ইউট্রাস বড় হবে, ইউট্রাস বড় হলে পোস্টপার্টাম হেমোরেজ হবে। এই তারপর চলে গেল। আর এদিকে যদি জিডিএম টাইমলি ডায়াগনোসিস এন্ড ম্যানেজ না করা হয় তখন সে হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগন্যান্সি চলে গেল। তার মানে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়ার ডেথ। আবার হাইপারটেনসিভ ডিসঅর্ডারের কমপ্লিকেশন হচ্ছে যে পোস্টপার্টাম হেমোরেজ। এগুলো হচ্ছে মাদারের কমপ্লিকেশন। আর যেগুলো মাদার আগে থেকে ডায়াবেটিস নিয়ে আসলে প্রেগন্যান্সিতে আসলো তাদের তো আদার দ্যান প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশন, আমরা যদি বলি রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি বা সিভিএস ডিসঅর্ডার, সেগুলো তখন বাড়বে, সেটাও একটা কমপ্লিকেশনের ভিতরে পড়ে। তো আসলে ফিটাসের কমপ্লিকেশন যদি বলে যে কেন ফিটাসের এই কমপ্লিকেশনটা হয়, ফিটাসের কমপ্লিকেশনটা হলো যে ফিটাল হাইপারগ্লাইসিমিয়া যখন হবে তখন মাদারের হাইপারগ্লাইসিমিয়া মানে সরাসরি প্লাসেন্টা দিয়ে চলে যাবে, তখন বাচ্চারও হাইপারগ্লাইসিমিয়া হবে। তখন বাচ্চার বিটা সেল হাইপারপ্লাসিয়া হবে, তো সেই ব্লাড সুগারকে মেইনটেইন করার জন্য তার মানে ফিটাসের মধ্যে ইনসুলিন বেশি থাকবে, হাইপার ইনসুলিনেমিয়া থাকবে। এই হাইপার ইনসুলিনের কারণে ম্যাক্রোসোমিয়া মানে কি, বডি বড় বা ওজন বেশি। ওজন বেশি থাকা মানে কি, একটা বাচ্চার ওজন বেশি মানে তো সব অর্গানেরই ওজন বেশি। তো এইগুলো হলো বাচ্চার কমপ্লিট। তারপর কি হবে, জন্মের পরে যখন আমরা আম্বিলিক্যাল কর্ডটা কেটে দিব তখন সুগারের সোর্স অফ হয়ে গেল। সুগারের সোর্স যদি অফ হয়ে যায় কিন্তু ইনসুলিন তো বাচ্চার গায়ে বেশি রয়ে গেল, সে তখন কি করবে, সে তখন সুগার কোথায় পাবে? সেই বাচ্চা ফিডিং দিয়ে গ্লুকোজ পেতে মায়ের কাছ থেকে আবার কিংবা নিজের গ্লুকোজ শুরু হতে টাইম লাগবে, তখন বাচ্চা হাইপোগ্লাইসেমিয়াতে চলে যায়। তখন আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সিজার হতে পারে, মানে খিঁচুনি হতে পারে, তারপর রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে ইভেন নিওনেটাল ডেথ হতে পারে। এখন ট্রাইমেস্টার ওয়াইজ কিছু প্রবলেম হচ্ছে যে কখন গ্লুকোজ আনকন্ট্রোল থাকলে কিংবা জিডিএম ডায়াগনোসিস এন্ড ম্যানেজ না হলে কি হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টার হলে ম্যালফরমেশন হওয়ার চান্স বেশি, যেহেতু তখন অর্গানোজেনেসিস হতে থাকে। অন্যদিকে গ্রোথ রিটার্ডেশন হতে পারে, তখনই যদি, তার মানে কি হবে, তখন প্লাসেন্টাল আর্থ্রিওস্ক্লেরোসিস শুরু হবে। তার মানে প্লাসেন্টা থেকে আসলে নিউট্রিশন যাওয়াই কমে যাবে, তার মানে গ্রোথ রিটার্ডেশন হবে। আর ফিটাল ওয়েস্টেজ মানে তো বলেছি যে আসলে মিসক্যারেজ হতে পারে। সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হয় তখন অন্য অর্গানগুলো কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু হার্টের কিছু কিছু ছোটখাটো যেগুলো প্রবলেম সেগুলো কিন্তু তখনও ডেভেলপ হার্ট করতেই থাকে। তখন কার্ডিওমায়োপ্যাথি হতে পারে কিংবা স্পেসিফিক টাইপ অফ কার্ডিয়াক অ্যাবনর্মালিটি আছে যেটা জিডিএম রিলেটেড। এবং তখন কি হবে, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে যখন চলতে থাকবে তখন কি হবে, বাচ্চার গায়ে সুগার বেশি মানে বাচ্চা প্রস্রাব করবে বেশি, মানে পলিহাইড্রেনিয়ামস হবে। আচ্ছা, এইগুলো হলো সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হয়, তখনও আইওডি হয়ে যেতে পারে কিংবা মিসক্যারেজ হতে পারে কিংবা ফিটাল লস হতে পারে। আর তখন যেহেতু ব্রেনের ডেভেলপমেন্ট চলতেও থাকে, ব্রেনেরও কিন্তু সাবনর্মাল ব্রেন হতে পারে। থার্ড ট্রাইমেস্টারে যখন যাবে তখন কিন্তু এই রেসপিরেটরি ডিস্ট্রেস বলি, ম্যাক্রোসোমিয়া বলি, ইন্টারনেট ডেথ বলি, এগুলো থার্ড ট্রাইমেস্টার। তখন অর্গানোজেনেসিস ফুললি কমপ্লিট, তখন আর অর্গান আন্ডার ডেভেলপ কিংবা ম্যাল ডেভেলপড হওয়ার চান্স কিন্তু কম। তো এখন যদি ম্যাক্রোসোমিয়া হয় তখন কি হতে পারে, তখন নরমাল ডেলিভারি করতে গেলে শোল্ডার ডিস্ট্রেস হতে পারে, আর ক্লাভিকুলার ফ্র্যাকচারও হতে পারে বাচ্চার। তো এইগুলা বাচ্চার কমপ্লিকেশন। এখন আমরা ম্যাটারনাল ডেথে চলে যাই। ইন্টারেস্টিং কাজ হলো যে জিনিস হলো ডাইরেক্ট অবস্ট্রাক্ট ডেথ কাকে বলে। ডাইরেক্ট অবস্ট্রাক্টেড ডেথের যেগুলো কমপ্লিকেশন সরাসরি, সেগুলো হচ্ছে হেমোরেজ, এক্লাম্পসিয়া, অবস্ট্রাক্টেড লেবার ইনফেকশন, অ্যাবর্শন রিলেটেড। ইনডিরেক্ট অবস্ট্রাক্টেড ডেথ কাকে বলে, তার এখানে লেখা আছে যে যেই ডিজিজ গুলো আগে আসলে মায়ের ছিল কিন্তু প্রেগনেন্সিতে এসে সেটা অ্যাগ্রেভেট করার কারণে ডেথটা হলো, এটাও কিন্তু ম্যাটারনাল ডেথের ভিতরে, বাট ইনডিরেক্ট। সেখানে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, ক্যান্সার আছে, কার্ডিওভাস্কুলার সেরেব্রোভাস্কুলার ডিজিজ আছে, রেসপিরেটরি। কিন্তু কেন এন্ডোক্রাইন এই স্লাইডের ভিতরে নাই, এটা এটা আমার বোধগম্য নয়, এবং সেলিম বলতে পারবে হয়তো যে কেন এন্ডোক্রাইন ডিজিজ বা ডায়াবেটিস কে এর ভিতরে আসে নাই। একটা ইন্টারেস্টিং পিকচার দেখাতে হোক আমাদের। 95 থেকে 2000 কিংবা 2010 পর্যন্ত প্রায় 6% হারে ম্যাটারনাল ডেথ কম ছিল। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে এমডিজি গোল বা 2015 সালে যে ম্যাটারনাল
ডেথ কমিয়ে আনার যে গোল ছিল সেটা কিন্তু আমরা ফেল করেছি। সেখানে ছিল যে 143 পার লাখ লাইফ বার্থ হবে, কিন্তু 2015 এসে দেখা গেছে যে সেটা 196 এ থেকে গেছে। ইন্টারেস্টিং আর একটা বিষয় যে 2010 এ 194 পার লাখ লাইফ বার্থ, 2015 এসে সেটা বেড়েছে। এর ব্যাকগ্রাউন্ডে আসলে কি ছিল? আমরা মনে করি যে এর ব্যাকগ্রাউন্ডে এই যে ডে বাই ডে জিডিএম এর রেট বাড়ছে, আর জিডিএম এর সাথে যে ম্যাটারনাল ডেথের কমপ্লিকেশন গুলো জড়িত আছে সেগুলো বাড়ছে, এটাও একটা ব্যাকগ্রাউন্ডের কারণ হতে পারে। আমরা যদি ম্যাটারনাল মর্টালিটির কারণ দেখি বাংলাদেশে যে কি কারণ আছে, তার মানে এক নাম্বারটাই হচ্ছে যে পোস্টপার্টাম হেমোরেজ, অর্থাৎ ডেলিভারির পরে। মানে ডিউরিং প্রেগনেন্সি ডেথ রেট কিন্তু অনেক কম, কিন্তু জাস্ট আফটার ডেলিভারি ডেথ রেট অনেক বেশি। তারপরে আছে এক্লাম্পসিয়া, অ্যাবর্শন। এর কোন জিনিসটা আছে যেটা ডায়াবেটিস অর্থাৎ জিডিএম করে না? এই কারণগুলোর মধ্যে কোনটার ব্যাকগ্রাউন্ডে জিডিএম আসলে থাকে না? তাহলে জিডিএম এর যে রেট দেখা যাচ্ছে বাংলাদেশে কিংবা এশিয়ান পপুলেশনের ভিতরে, সেটা যদি আনডায়াগনোসড এবং আনট্রিটেড থাকে, তাহলে এই মাতৃমৃত্যুর রেটটা কমানো কি করে সম্ভব? দেখা যাচ্ছে দিন দিন যে ডাইরেক্ট কজ অফ ডেথ কিন্তু দিন দিন কমছে, কিন্তু ইনডিরেক্ট কজ অফ ডেথ বাড়ছে। এর কারণ কি? ইন্টারেস্টিং বিষয় হলো যে বাংলাদেশে যে অ্যান্টিনেটাল চেক আপ প্রোটোকল আছে, যেটা সরকারি আছে, যে 4 বার মাকে চেক আপ করতে আসতে হবে, সেখানে ডায়াবেটিস টেস্টের কোনো কথা লেখা নেই। ডায়াবেটিস টেস্টের কথা লেখা আছে আজও সেই ইউরিনের স্ট্রিপ দিয়ে, যেখানে এখানে আমরা ওজিটিজি বলছি সেখানে ইউরিন স্ট্রিপ। তাহলে ইনডিরেক্ট যে কজটা ছিল ব্যাকগ্রাউন্ডে ডায়াবেটিস, সেটা কিন্তু থেকে যাচ্ছে যে আনডায়াগনোসড। এই জন্য ইনডিরেক্ট কজের ডেথ এখন বাড়ছে, ডিরেক্ট কজ যেগুলো ছিল সেগুলোতে কিন্তু ডেথ কমছে। এখন শেষখানে বলতে চাই যে আমাদের দেশ এই যে স্যাটেলাইটের মালিক হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল, আর তারপরে পদ্মা সেতু কানেক্টেড হয়ে গেল, দৃশ্যমান হলো, ব্যাংকের রিজার্ভ রেকর্ড ব্রেক করা, তাতে আপনার লাভ কি? আমরা কতক্ষণ এখানে সেমিনার করছি? প্রায় 50 মিনিটের মতো। ঠিক এখানটা সেমিনারটা যখন শেষ হবে তখন কমপক্ষে একজন মা সন্তানের জন্ম দিতে গিয়ে আমাদের দেশ থেকে বিদায় নেবে। অর্থাৎ 24 ঘন্টায় প্রায় 16 জন মা মারা যাচ্ছে গর্ভকালীন জটিলতায়। তাহলে এই চিত্রগুলোর সাথে যদি আপনি ওটাও লিখে রাখেন, তাহলে আপনার দেশের মান মর্যাদা কোথায় থাকে? ম্যাটারনাল ডেথ এর সাথে সম্পর্কিত হচ্ছে ওই দেশ তার মাকে কিভাবে শ্রদ্ধা করে, মায়ের জন্য কতটুকু কাজ করে, তার মায়ের জন্য কয় টাকা ব্যয় করে, এবং তার সোশ্যাল যে ডিলেমা কিরকম আছে, এবং মেল ফিমেল জেন্ডার বায়াস কিরকম আছে, মেল ফিমেল জেন্ডার ডিসক্রিমিনেশন কেমন আছে। এই জিনিসগুলা হচ্ছে এই ম্যাটারনাল ডেথের সাথে রিলেটেড, যে সোসাইটিতে নারীকে কিভাবে দেখা হয়। তাহলে এত ভালো আমাদের উন্নতির পরেও যদি থেকে যায় যে ম্যাটারনাল ডেথ দিন দিন বরং 2010-এর চাইতে 2015-তে বাড়ছে, তাহলে আপনি এই সাকসেসফুল হিস্ট্রি দিয়ে কি করবেন? তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি জিডিএম আনট্রিটেড থেকে যায় আর ম্যাটারনাল ডেথ থাকে প্রায় 90 মিনিটসে, পার 90 মিনিটসে একজন, তাহলে আপনার এই সাকসেসফুল হিস্ট্রি আসলে কিছু না এগুলো দেখানো। তাহলে শেষে বলতে চাই যে এখন যে এসডিজি করা হয়েছে যে 2030 সালে 70 ডেথ পার লাইফ বার্থ, আর 2020-তে করা হয়েছে 121, এখন আছে প্রায় 196। সেখান থেকে নামিয়ে আনতে হলে প্রেগনেন্সিতে যেমন চেক আপে থাকতে হবে, প্রেগনেন্সিতে জিডিএম ডায়াগনোসিস করতে হবে, জিডিএম এর ম্যানেজ করতে হবে রুট লেভেল পর্যন্ত। আমার মায়েরা যদি এই সুবিধা না পায়, তাহলে কিন্তু এই এসডিজি অর্জন করা কিংবা 2020-তে যে টার্গেট ফিল আপ করা হয়েছে সেটা কিন্তু হবে না। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটাই, বাংলাদেশে সেলিম যেভাবে বলল যে কত থাকলে ইনসুলিন দিতে হবে, কত থাকলে ডায়াবেটিস, সাধারণ মানুষ নাও জানতে পারে, কিন্তু এমবিবিএস পরীক্ষা হোক আর পোস্ট গ্রাজুয়েশন হোক, এই জিডিএম এর সংজ্ঞা এবং টার্গেট লেভেল তাকে বলেই পাস করতে হয়। কিন্তু গর্ভবতী মা যখন আমাদের সামনে চলে আসে, তখন আমরা কয়জন
সেই জিডিএম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এবং টার্গেট লেভেল মেনটেন করার জন্য মাকে উপদেশ দিয়ে থাকি। তাহলে সব ফ্যাক্টরকে যদি আমি বাদ দেই তাহলে ডাক্তার নিজেও একটা ফ্যাক্টর। কাজে ডাক্তারকে এই কথা যেমন পড়তে হবে, পরীক্ষায় বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং একজন গর্ভবতী নারী যখন সামনে আসবে তখন সেভাবেই তার ডায়াবেটিস নির্ণয় এবং নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সুস্থ শিশুর জন্ম হয়, আমার মায়েরা গর্ভকালীন জটিলতা থেকে মুক্তি পায় এবং সুস্থ সবল মেধাবী বাংলাদেশ গড়ে ওঠে। ধন্যবাদ জানিয়ে আমার প্রেজেন্টেশনটুকু এখানেই শেষ করছি। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রেজাউল করিম কাজল আপনার অসাধারণ প্রেজেন্টেশনের জন্য, এবং যতটুকু জিস্ট ইনফরমেশন দরকার পুরোটাই ছিল। আমি কোশ্চেন আনসার পর্বে যাওয়ার পূর্বে আমাদের আরেকজন চেয়ারপারসন প্রফেসর শামসুন্নাহার হেনা ম্যাডামের কাছে আজকের সার্বিক প্রেজেন্টেশন এবং সবকিছু সম্বন্ধে এবং ম্যাডামের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এত বছরের সবকিছু মিলিয়ে যদি ম্যাডাম একটু সার্বিক এখন কমেন্ট করেন আমাদের। থ্যাংক ইউ ডক্টর এহসান তোমার ইনভাইটেশনের জন্য। আর যে স্পিকার দুইজন ডক্টর শাহজাদা সেলিম এবং আমারই মানে কলিগ ডক্টর রেজাউল করিম কাজল, আমার জুনিয়র ডক্টর, তো সবাইকে অনেক তাদের প্রেজেন্টেশনের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যেটা জিডিএম এতদিন যেভাবে জানছি যে ক্লাসিফিকেশনটা আমরা জানছি ফার্স্ট টাইম ডিটেক্ট ডিউরিং প্রেগনেন্সি, যেটা মানে ফার্স্ট ট্রাইমেস্টার না, সেটা সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে, এবং যেটা কমপ্লিটলি হয় ভালো হয়ে যাবে ডায়াবেটিসটা, অথবা তার যেটা টাইপ 2 ডায়াবেটিস হয়ে থেকে যাবে 20% বা এরকম। তো এইখানে একটু নতুন নতুন ক্লাসিফিকেশনটা দেখলাম, ডেফিনিশনটা দেখলাম। তো অনেক কিছু ডক্টর সেলিম ওনার প্রেজেন্টেশনটা এত সুন্দর ছিল যে আমরা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট কি করব, কিভাবে করব। তো ইনসুলিনের ব্যাপারটা এখানে আসছে, ইনসুলিনের ডোজিংটা, এটা নিয়ে কিন্তু আমরা যদিও আমরা সারা জীবনই প্র্যাকটিস করে আসতেছি জিডিএম নিয়ে, আমরা ইনসুলিন নিয়ে কিন্তু সারাক্ষণ একটা ইয়ের মধ্যে থাকি, ডাইলেমার মধ্যে, যে কতটুকু দিব, কি করব, এই 2/3 1/3 শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এইটাই করতে থাকি। তো এখন নতুন নতুন যে ইনসুলিন গুলা আসছে সেগুলা আমরা খুব কমফোর্টেবল না ওইগুলা ইউজ করতে। তো আশা করি আমরা সবাই আজকের এই লেকচারের পরে আমরা অনেক কিছুই নতুন করে পারবো ইউজ করতে। আর ডক্টর রেজাউল করিম যেখানে প্যাথোফিজিওলজি মানে এটিওলজি বা প্যাথোফিজিওলজি, যেটা যে কারণটা প্রথমে, এটা আসলে ওর প্রোগ্রামটা আগেই ছিল, মানে লেকচারটা আগে হইলে ভালোই হইতো, যে কেন হচ্ছে জিডিএমটা ডিউরিং প্রেগনেন্সি, কেন হচ্ছে। তো এইটা হওয়ার জন্য যে প্লেসেন্টাল এনজাইম, প্লেসেন্টাল হরমোন, প্রেগনেন্সি হরমোন এবং প্লেসেন্টাল হরমোন, প্লেসেন্টাল ইনসুলিনের যে এনজাইম যেটা, সেটা দিয়ে যে ইনসুলিন ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়তেছে, সেটা সুন্দরভাবে সে প্রেজেন্ট করছে। এবং ম্যাটার্নাল ডেথ ওয়ান অফ দ্য কজ অফ ইজ ডায়াবেটিস জিডিএম। তো ম্যাটার্নাল ডেথের যেটা ইনডাইরেক্ট কজ, সেটাও এটার সাথে কিন্তু রিলেটেড থাকতেছে প্রিএক্লিমশিয়া, হাইপারটেনশন এবং প্রিএক্লিমশিয়া। হ্যাঁ, যেহেতু ভাস্কুলোপ্যাথি হয়, এখানে হাইপারটেনশন হবে এবং প্রিএক্লিমশিয়া হবে। ডায়াবেটিসের সাথে প্রিএক্লিমশিয়াটা কিন্তু একসাথে জড়িত, হ্যাঁ, একসাথেই থাকে। যাদের ডায়াবেটিস থাকে তাদের প্রিএক্লিমশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইখানে এই একটা জিনিস। আর একটা হলো যে ফিটাল যে প্রবলেমগুলা, কমপ্লিকেশন টু মাদার এন্ড ফিটাস, দুইটাই আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার্নাল কমপ্লিকেশন, যেটা আমরা কন্ট্রোল করতে পারলো, ফিটাল কমপ্লিকেশন গুলো আমরা কিন্তু খুব ইয়ে থাকি, ভয়ে থাকি যে হ্যাঁ হঠাৎ করে বাচ্চাটা আইডি হয়ে যাচ্ছে, অথবা বাচ্চাটা ম্যাক্রোসোমিয়া হয়ে যাচ্ছে, এবং ডেলিভারিতে মোড অফ ডেলিভারি এবং ম্যানেজমেন্ট, ইন্টারপার্টাম ম্যানেজমেন্টটা আমাদের জন্য অনেকটা কেয়ারফুল থাকতে হয়। তো সুতরাং এই লেকচারটা আসলে সবাই যারা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ডক্টররা যারা দেখতেছে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা লেকচার, যেটা তাদেরকে স্টিমুলেট করবে
for management of this gestational diabetic patient mainly. তো আমি আশা করব এরকম যদি লেকচার আরো আমাদের হয়, তাইলে আমরা আশা করি যে সবাই এখান থেকে অনেক উপকৃত হবে। আমি আর বাড়াচ্ছি না, এখানে আমাদের মেইন যে চেয়ারপারসন যে আছেন মানে ফারুক পাঠান ভাই, উনি অনেক সুন্দর করে বলবে, যেহেতু উনি ওনার এক্সপার্টাইজেশন নিয়ে উনি আমাদেরকে অনেক কিছু বলবে। আমি অনেক ধন্যবাদ দিচ্ছি দুইজন যারা প্রেজেন্টার ছিলেন তাদের সুন্দর প্রেজেন্টেশনের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আমি এখন কোশ্চেন আনসার পর্বে চলে যাচ্ছি। আমি প্রথম কোশ্চেনটাই আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর ফারুক পাঠান স্যারকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আর স্যার তো তার ওপিনিয়ন এর মাঝে মাঝে স্যার দিবেন। স্যার, আমার ফার্স্ট কোশ্চেন, স্যার, ইফ এ প্রি এক্সিস্টিং ডায়াবেটিক and married female plans for pregnancy and who is on sulfonylurea and metformin, should we shift to insulin before conception? স্যার আনমিউট করতে হবে, স্যার আনমিউট করতে হবে। থ্যাংক ইউ ডক্টর হাসান, যে কোশ্চেনটা যিনি রেজ করেছেন তাকেও ধন্যবাদ দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ইনি আগে থেকে ডায়াবেটিস আছেন এবং তিনি পাচ্ছেন সালফোনিরিয়ার ড্রাগ অ্যান্ড মেটফরমিন ড্রাগ। Should we switch to insulin? Definitely, we should shift to insulin. কিন্তু আমার কথাটা হলো এখানে, any diabetic mother has every right for conception. এই প্রথম কথাটা খুব ইম্পর্টেন্ট। যে রোগীটা রিপ্রোডাক্টিভ এজে মহিলা প্রথম ডাক্তার কাছে আসবেন ডায়াবেটিস নিয়ে, সেই ডাক্তারে বলা উচিত যে আপনার অধিকার আছে বাচ্চা নেওয়া, আপনি ডায়াবেটিস হইলেও কিন্তু ইউ মাস্ট প্ল্যান। আমাদের দেশে প্রায় 90% ক্ষেত্রে আনপ্ল্যান প্রেগনেন্সি। সো ডায়াবেটিক মাদার প্ল্যান প্রেগনেন্সি করতে হবে, অর্থাৎ আগে থেকে অ্যাটলিস্ট 6 মান্থ আগে থেকে ওনার প্ল্যান করা লাগবে যে আমি বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি। আপনি ডাক্তারকে বলবেন যে আমি বাচ্চা নিতে চাচ্ছি, হোয়াট আই শুড ডু। উনি যদি ট্যাবলেট থাকেন, যে কোনো ট্যাবলেটই হোক, টিকিটপি হোক, মেটফর্মি হোক, PDP4 ইনহিবিটরি হোক, আলফা গ্লুকোসাইড ইনহিবিটরি হোক, SGLT2 হোক, যেটাই হোক, প্রত্যেকটা ড্রাগ ক্যাটাগরিতে ফেলানো হয়েছে যে শুড নট বি ইউজ ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড। যখন আমি প্রেগনেন্সি আপনি অলরেডি কনফার্ম হবেন, অলরেডি কিন্তু 8 সপ্তাহ পার হয়ে গেছে। সো 8 সপ্তাহের ভিতরে আপনি যখন ওষুধ খেয়ে কনসিভ করলেন, অল ড্রাগ ক্রস দ্য প্লেসেন্টা and might cause teratogenic effect, congenital effect in the baby. Hyperglycemia itself congenital malformation করে, drug itself also may cause congenital malformation, কারণ এই ধরনের স্টাডি করা সম্ভব নয় এথিক্যাল পয়েন্ট অফ ভিউতে। আমি একটা প্রেগনেন্ট লেডিকে ওরাল হাইপারগ্লাইসেমিক এজেন্ট দিয়ে দেখবো যে কনজেনিটাল malformation হয় কিনা, এটা এথিক্যালি নট ফিজিবল। সো বলা হয়ে থাকে যে যখন আপনি প্ল্যান করবেন যে আমি কনসিভ করতে চাচ্ছি, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট থাকলে ইউ শুড সুইচ টু ইনসুলিন, কারণ insulin never cross the placenta. One point. Second point হলো insulin is not a medicine. Insulin আপনার শরীরের উপাদান। আপনার ডায়াবেটিস হয়েছে কারণ হলো আপনার যতই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকুক না কেন, তখন পর বিটা সেল না করবে, না আসবে, ডায়াবেটিস হবে না। সো রিপ্লেসমেন্ট অফ ইনসুলিন দ্য বেস্ট চয়েস অফ এনি মাদার হু লাইক টু কনসিভ। যেটা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বলা হয়, প্রি কনসেপশন কাউন্সিলিং বলা হয়। সো প্রি কনসেপশন কাউন্সিলের প্রথম শর্ত হলো যে আমাকে ব্লাড সুগার লেভেল উইদিন দ্য টার্গেট, ডিউরিং প্রেগনেন্সির ক্ষেত্রে যেরকম টার্গেট, সেই টার্গেট আমাকে আসতে হবে বিফোর কনসেপ্ট করার আগে। তার মানে হলো আমার ফাস্টিং লেভেল অ্যারাউন্ড 5, পোস্ট মিল লেভেল অ্যারাউন্ড 7, HbA1c শুড বি 6.5 এর নিচে থাকতে হবে। দেন ইউ আর অ্যালাউড উইথ ইনসুলিন, then you are allowed for conception. So এটা করতে গেলে অ্যাটলিস্ট 6 মান্থ আগে থেকে আপনার প্ল্যান করা, সুইচ করা, 3 মাসের মাথায় আপনি HbA1c করে দেখা, ব্লাড সুগার দেখা, এবং তখন আপনি বলতে পারেন ওকে ইউ গো ফর কনসেপশন। আফটার কনসেপশন কন্টিনিউ ইনসুলিন। এটা হলো প্রি এক্সিস্টিং ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা আপনি কোশ্চেন করেছেন। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন স্যার, মানে সেলিম স্যার বারবার বলছিলেন যে বাংলাদেশে প্রিভিলেন্সটা বেশি জিডিএম এর, এটার কি স্যার কোনো রিজন আছে বা এটার কোনো রিসার্চ ওয়ার্ক বা আপনাদের এই ব্যাপারে? ভেরি গুড কোশ্চেন। অন দ্য বেসিস অফ
জিডিএম আমাদের দেশে বেশি আসছে, এটা কিভাবে আসলো? এটা অনেকদিন যাবত আমরা অ্যাপ্রিহেনশন করেছি যে ডায়াবেটিস আইডিএফএ অ্যাটলাসের যে ভূমিকা দিয়েছে 14% না কত পার্সেন্ট জিডিএম আসছে, কিন্তু দিট ইজ নট ট্রু ফর বাংলাদেশ। আমি 2 বছর আগে কথা বলছি, আমরা 10,000 প্রেগনেন্সির মহিলাদের ব্লাড সুগার করেছি, যারা জানে না তার ডায়াবেটিস আছে। সেক্ষেত্রে আমরা ফলো করেছি WHO ক্রাইটেরিয়া 3 স্টেপ। আমরা দেখেছি নিয়ারলি 26% women having pregnancy but does not know about diabetes before have found to be GDM. So it is alarming for us. So আমি মনে করি যে হারে আমাদের এথনিসিটি চিন্তা করি, কারণ এখনকার লেডিরা, আগের দিনে মারা কিন্তু অল্প বয়সে বিয়ে হতো, আগে আগে সন্তান নিত। এখনকার মায়েরা কিন্তু সব ওয়ার্কিং লেডি, লেখাপড়া করে ক্যারিয়ার গ্রো করে তারপরে বিয়ে করে 35 ইয়ার্সের পরে, 30-35 ইয়ার্সের পরে তারা কনসিভ করে। সো মোর দ্য এজ, মোর দ্য চান্স অফ জিডিএম। শুধু তাই না, এথনিসিটি হিসেবে আমাদের বাংলাদেশ ওয়ান অফ দ্য প্রোন টু ডেভেলপ জিডিএম। আমরা যেটা দেখেছি, আমরা অ্যাবাউট 26% আনডায়াগনোসড কেস। সো ইট ইজ এ অ্যালার্মিং সিচুয়েশন ফর আস। যেটা আপনি বললেন, আমাদের ডক্টর কাজল যেটা বলেছেন যে আনডিটারমিন পার্ট মর্টালিটি, মাদার্স মর্টালিটি, প্রবাবলি দিস ওয়ান অফ দ্য কজ। সো ethnicity important factor, age is important factor, and most of the মহিলা, আগের দিনের মহিলা কিন্তু ওভারওয়েট ছিল না, অবেসিটি ছিল না। এখনকার মোস্ট অফ দ্য মাদার যারা হতে যাচ্ছেন অবেসিটি, অবেস আছেন, ওভারওয়েট আছেন। সো এই 3টা ফ্যাক্টর, এজ, এথনিসিটি, ক্রিমিনালিটি অফ ডায়াবেটিস, সেকেন্ড হলো ওভারওয়েট, অবেসিটি, এই 4টা ফ্যাক্টর যখন জড়িত হয়, definitely tendency of diabetes GDM is found to be high. That's why Bangladesh Diabetes Committee, for the last 3 or 4 years before, we did a project with the collaboration of Bangladesh government, Ministry of Law, যেখানে কাজীরা জড়িত। কাজীরা বিয়ে পড়ায়, যখন বিয়ে পড়ানোর সময় কাপল থাকে, নিউ কাপল থাকে, আত্মীয় স্বজন থাকে, সেখানে লিফলেট দেওয়া যে জিডিএম সম্বন্ধে কিছু জ্ঞান দেওয়া, ডায়াবেটিস হতে পারে। তো বিফোর কনসেপশন এই কাপলকে বলে দেওয়া যে প্ল্যান ইউর প্রেগনেন্সি, এবং সেটা সিল দেওয়া হয় কাবিননামাতে। সেটাকে মিনিস্ট্রি অফ ল থেকে পাস করা, গভর্নমেন্ট থেকে পাস করা আছে। কাবিননামাতে আপনি এই সিলটা থাকতে হবে, সুস্থ মা, সুস্থ শিশু, সমৃদ্ধ দেশ। তার মানে হলো মাকে প্রেগনেন্সি নেওয়ার চিন্তা করবেন, প্ল্যান করবেন, আপনি আপনার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন, পরীক্ষা নিরীক্ষা করেন, ডায়াবেটিস, ওভারওয়েট আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, এনিমিয়া আছে কিনা, ইনফেকশন আছে না, উইথ লো কস্ট ইন এভরি সেন্টার। তাহলে আমরা যদি আগে থেকে মাকে সচেতন করি, ওজন কমায় রাখি, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখি, ডায়াবেটিস থেকে আগে থেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি, বা যারা হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আগে থেকে বলে দিই যে আপনি ডায়াবেটিস সম্ভাবনা আছে, আপনি জিডিএম হওয়ার সম্ভাবনা আছে, আপনি সচেষ্ট হন, তাহলে মা ডায়াবেটিস আসবে না। কারণ ওভারওয়েট যেমন আমার জিডিএম করবে, আগেতে ডায়াবেটিস আসছে, কনজেনিটাল ম্যালফরমেশন আসবে। কারণ ফার্স্ট ট্রাইমাস্টার হলো প্রোগ্রামিং অফ দ্য প্যানক্রিয়াস, প্রোগ্রামিং অফ দ্য বিটা সেল। এই বাচ্চাটা কি পরিমাণ বিটা সেল নিয়ে আসবে ইনসুলিন তৈরি করার, একটা বিটা সেল কি পরিমাণ ইনসুলিন তৈরি করবে, এটা প্রোগ্রাম কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টারে। সো মাকে সুস্থ থাকা, তাহলে বাচ্চা প্রোগ্রামিংটা ভালো থাকবে, সেই বাচ্চা পরবর্তীতে আমি কিন্তু ডায়াবেটিস আসবে না। দ্যাটস ওয়াই উই টেক ইন প্রোগ্রাম, কাজী প্রোগ্রাম। কাজী প্রোগ্রামের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি, শুধু কাজী প্রোগ্রাম দিতেও হবে না, আমরা ফিজিশিয়ান, যারা বিডি ফিজিশিয়ান, যারা আন্ডারে যারা কাজ আছেন, যারা শুনছেন, আমি এভরি ফিজিশিয়ান যারা ডোর টু ডোর কাজ করছেন, গ্রামে গঞ্জে কাজ করছেন, যদি দেখেন যে বয়স 35-এর উপরে, ওভারওয়েট, অবেসিটি, ফ্যামিলি হিস্ট্রি আছে, অবশ্যই আপনি মাকে বলবেন আপনি চেক করুন বিফোর প্রেগনেন্সি, মেক ইউর প্রেগনেন্সি প্ল্যান। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং of the risk, why risk is increasing in Bangladesh. থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর রেজাউল করিম কাজল স্যারের কাছে একটা কোশ্চেন রাখতে চাই। স্যার, হোয়াই ডায়াগনস্টিক ভ্যালু অফ ব্লাড গ্লুকোজ ইজ লেস ইন প্রেগনেন্সি দেন নন প্রেগনেন্ট ওমেন? ভেরি ইন্টারেস্টিং। কারণ আমরা যখন জাস্ট একটা 5.8 ফাস্টিং ব্লাড সুগার আসছে প্রেগনেন্ট মহিলার, আমরা বললাম যে ওহো আপনার তো জিডিএম, মানে স্যার
মানে আমরা বলি এটা গর্ভকালীন ডায়াবেটিস। কি বলেন, আমার বোনের তো 5.9 আছে, 6 আছে, ডাক্তার বললো খুব ভালো আছে আপনার blood sugar। আর আমার আগেও তো এরকম ছিল। আপনি এটা তো সবাই যে রেফারেন্স রেট দেখেন, রিপোর্ট যেটা দিল একটা ডায়াগনোসিস থেকে, তারা তো বললো যে লেখা আছে নরমাল ভ্যালু 6.1। আপনি আমার এই 5.8 এ কি এমন সমস্যা? এইটা হচ্ছে আসল কথা, ইন্টারেস্টিং। প্রথমেই বলছিলাম যে আসলে ব্লাড সুগার বাচ্চাকে সাপ্লাই দিতে গিয়ে হরমোনাল প্রভাবে প্যানক্রিয়াটিক বিটা সেলের হাইপারপ্লেসিয়া হয়, মানে ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন হয়। এটা হলো প্রথম দিকের ধাক্কা, মানে ইনসুলিনের একটা ঝড় আসে। তখন কিন্তু নর্মাল যে ব্লাড সুগার থাকার কথা, অর্থাৎ কারো যদি 6.2 হয়ে থাকে, এই প্রেগনেন্সিতে কিন্তু একটা হাইপোগ্লাইসেমিক এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে তার শরীরে, মানে ইনসুলিন কিন্তু বেশি চলে আসছে অলরেডি এই মেনটেন করার জন্য। তাহলে আমি নন প্রেগনেন্ট লেভেলে যে লেভেলটা পেতাম, প্রেগনেন্সিতে ওই লেভেলটা পাবো না। এটা একটা প্রথম দিকের ঘটনা। তারপরে তো পেরিফেরাল রেজিস্ট্রেশন বেড়ে এটা ইনসুলিন আর পেরে উঠলো না। সেকেন্ড থিং হলো যে প্রেগনেন্সিতে যে প্লাজমা বাড়ছে, তার কারণে কিন্তু ব্লাড সুগার কম দেখাচ্ছে। এই মহিলাটার প্রেগনেন্সিতে যে প্লাজমা বাড়লো, সেটা যদি আমি আবার নন প্রেগনেন্ট লেভেলে নিয়ে যাই, তাহলে কিন্তু ব্লাড সুগার বেশি পাবো। জিনিসটা এরকম যে 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ চিনি ছিল, গুড, ভেরি গুড। কিন্তু আমি বললাম যে এই এই গ্লাসে যে ব্লাড সুগার আছে, তার ব্লাড সুগার হচ্ছে 6.2, তাহলে তো ডায়াবেটিক। কিন্তু এটাতে আমি আরো কিছু পানি দেবো, আরো হাফ গ্লাস পানি দিলাম, এবার ব্লাড সুগার হলো 5.5। তাহলে আসলে ছিল কি, প্রেগনেন্সিতে প্লাজমা বেড়ে যাওয়ার কারণে, ডাইলুশন হওয়ার কারণে যে লেভেলে চলে আসছে, সেটাকে আমাকে করেসপন্ড করাইতে হয় যে এই প্লাজমা এক্সপ্যানশন যদি না হতো, কিংবা হাইপার ইনসুলিনেমিয়া না হতো, তাহলে তার ব্লাড সুগার কত থাকতো। এই জন্য ঠিক এই কথাটার সাথে আর একটা কথার মিল আছে, থাইরয়েড হরমোন। এই জন্য প্রেগনেন্সিতে লোয়ার লেভেল কে জিডিএম বলা হচ্ছে, লোয়ার লেভেলে ব্লাড সুগার টার্গেট করা হচ্ছে আদার দ্যান প্রেগনেন্সি। এটা হচ্ছে আসল কথা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যার আমরা কেন বলছি যে 5.3 উপরে গেলে আপনি ইনসুলিন নেবেন, এই কথা শুনে তো রোগী আশ্চর্য, আপনি বলেন কি, এই লেভেল মেনটেন হলো না দেখে আমাকে ইনসুলিন নিতে বলছেন? আমি তো রিপোর্টে লেখা আছে নরমাল, সবাই বলে, আমার ভাইয়ের আছে, বাবার আছে, এই লেভেল থাকলে তো ডাক্তার বলে ভেরি গুড, ভেরি দারুণ আছে। তখন আমরা বুঝি যে আপনার গায়ে যে ব্লাড গ্লুকোজ আছে, সেটা কিন্তু 2 কেজির বাচ্চার গায়েও আছে, কাজে আপনাকে এটা ঠিক করতে হবে। এটা হচ্ছে আসলে মেইন ঘটনা, কেন লোয়ার লেভেল মেনটেন করা হয় প্রেগন্যান্সি। আমি একটু কথা বলবো ডক্টর রেজাউল। থ্যাংক ইউ স্যার। জি জি স্যার। আমি অ্যাড করতে চাই কিছুটা। স্যার আমি আপনাকে সাথে একটা কমপ্লিমেন্ট, স্যার আমি একটা কোশ্চেনও দিয়ে দিই, আপনি একবার কোশ্চেন শো আনসার দিন, এটা অ্যাড করেন। স্যার বেজাল বোলাস থেকে কম্বিনেশন 30-70 কিভাবে কনভার্ট করব? ওকে, ভেরি গুড, আমি আসছি সেটা। এটা ডক্টর রেজাউল করিম যেটা বলেছেন ট্রু, যে ডাইলিউশনাল কিছুটা হচ্ছে, লো লেভেল দেখাচ্ছে, আসলে লো লেভেল না। কিন্তু যখন কাট পয়েন্টটা ঠিক করা হলো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট অফ কাট পয়েন্ট ডিটারমিনেশন। কাট পয়েন্ট ডিটারমিনেশন হলো অন দ্য বেসিস অফ পেরিনেটাল আউটকাম। আমি কোন লেভেলে ব্লাড সুগার রাখলে, ফাস্টিং 1 আওয়ার 2 আওয়ার রাখলে আমি পেরিনেটাল আউটকামকে লোয়ার করতে পারি, মিনিমাইজ করতে পারি, সেটাকে মাথায় রেখে কিন্তু কাট পয়েন্টগুলি করা হয়েছে। ফাস্টিং সাথে আমার পেরিনেটাল আউটকাম কতটুকু রিলেশন দিচ্ছে, কত লেভেল থাকলে আমি পেরিনেটাল আউটকাম ভালো পাবো, 1 আওয়ার গেলে কতটুকু, কোন লেভেল কাট পয়েন্ট হলে ভালো পাবো, 2 আওয়ার গেলে কাট পয়েন্ট পাবো। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এই কাট পয়েন্টের মাথায় রেখে পেরিনেটাল আউটকামকে মাথায় রেখে কাট পয়েন্ট করা হয়েছে। তারপরেও কিছু পলিটিক্যাল উইলও আছে এখানে, এক এক দেশে এক এক রকম, মানে ডিপেন্ডস অন দ্য হেলথ সিস্টেম, এক এক দেশে কোন রকম আছে। কোনো কোনো হচ্ছে হেলথ সিস্টেম এক একজনের, যে ক্রাইটেরিয়াটা কাট পয়েন্ট এক এক দেশে কিন্তু এক এক রকম। কানাডার কথা চিন্তা করেন, ইউএসএ কথা চিন্তা করেন, জাপানি কথা চিন্তা করেন, তাদের হেলথ কস্ট কমানোর জন্য যতই আমি কাট পয়েন্ট নিচে নামাচ্ছি, তত কিন্তু আমার বেশি লোককে, বেশি ওমেনকে কিন্তু আমি আওতা আনছি এই হেলথ সিস্টেমের ভিতরে। সো ওই হেলথ সিস্টেম কিন্তু পারমিট করছে না তার বার্ডেনটাকে করার জন্য। সেক্ষেত্রে পলিটিক্যাল ইস্যু হিসেবে কিছুটাকে দায়ী করা হয়, যে কাট পয়েন্ট আমার সায়েন্টিস্টটা করে দিল, সে কাট পয়েন্ট কিন্তু আমার পলিটিক্যাল কারণে কিছুটা মিনিমাইজ করতে হয়, যাতে আমার এক্সট্রা বার্ডেন না পড়ে হেলথ সিস্টেমের উপরে। সো ইট ইজ এ কম্প্রোমাইজ বিটুইন দ্য হেলথ পলিসি অ্যান্ড কম্প্রোমাইজ অফ দ্য সায়েন্টিস্ট। তার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড চিন্তা করে সাধারণত কাট পয়েন্টগুলি ঠিক করা হয়। এলো 1 নম্বর প্রশ্ন উত্তর। সেকেন্ড যে প্রশ্নটা করা হলো, যে আমি পেশেন্ট ইজ গেটিং ইনসুলিন বেজাল বোলাস, আমি চাচ্ছি তাকে প্রিমিক্স ইনসুলিনের ফেরত নিতে, অর্থাৎ প্রিমিক্স ইনসুলিন পেত
আমি বেদাল বিলাস পাচ্ছি, ডেফিনেট ওকে। আমি প্রিমিক্স ইনসুলিন পেতো, আমি তাকে প্রিমিক্স ইনসুলিন ডেফিনেটলি আমার প্রেগনেন্সির ক্ষেত্রে যদি আমি চাই ভেরি টাইট ব্লাড সুগার কন্ট্রোল আমার পেরিনেটাল আউটকামকে ঠিক রাখার জন্য, নিউনেটাল ডেথ কমানোর জন্য, কমপ্লিকেশন কমানোর জন্য, সেখানে প্রিমিক্স ইনসুলিন ফিক্স প্রিমিক্স কিন্তু দু রকমের, একটা হলো ফিক্স প্রিমিক্স, একটা হলো ফ্রি প্রিমিক্স। ফিক্স প্রিমিক্স হলো 30-70, 25-75, 50-50 প্রমোশনে পাওয়া যায়। এটা দিয়ে 24 ঘন্টা ব্লাড সুগার উইদিন দ্য টার্গেট হোয়াট উই অলরেডি ডিসক্রাইব বাট ডক্টর সাদাত সেলিম, আমি পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা করি না বলে ব্লাড সুগার প্রোফাইল কোনো প্রেগনেন্ট লেডিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভোকেট করি না, অ্যাডভাইসও দেয় না। নিয়ম হলো কি, ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি আর জিডিএম হোয়াট এভার মেবি, প্রত্যেক মহিলাকে বলতে হবে, লেডিকে বলতে হবে যে আপনি আপনার বাসায় লগ বই মেনটেন করেন, প্রতিটি ব্লাড সুগার আপনি রেকর্ড করেন, ফাস্টিং, আফটার ব্রেকফাস্ট, প্রি লাঞ্চ, আফটার লাঞ্চ, প্রি ডিনার, আফটার ডিনার, বেড টাইম, 3 দিন পর পর করেন, 4 দিন পর পর করেন, 5 দিন পর পর করবেন, পরপর দেখেন আপনার ব্লাড সুগার উইদিন টার্গেট আছে কিনা। যদি থাকতো, প্রিমিক্স ইনসুলিন ডেফিনেটলি উইল নট গিভ এ গুড আইডিয়া। সেক্ষেত্রে গরিব হয় স্প্লিট রেজিম করে দেন, দ্য সেম টোটাল ডোজ চিন্তা করে স্প্লিট রেজিম করে দিয়ে, স্প্লিট রেজিমকে আমি অনেকভাবে করতে পারি। শর্ট টেকটিক ইন্টারমিডিয়েট কনভেনশন ইনসুলিন সকালবেলা, শর্ট টেক ইন্টারমিডিয়েট টেকটিক কনভেনশন রাত্রেবেলা, অনেক ক্ষেত্রে শর্ট টেকটিক ইনসুলিন দুপুরবেলা। দেওয়ার পরে একটা ডোজ আপনি ফিক্স করলেন অ্যাকর্ডিং টু ক্রাইটেরিয়া বা কেজি পার্টস চিন্তা করে। ডোজ দেওয়ার পরে লো ডোজ স্টার্ট উইথ লো ডোজ, দরকার লাগলে 2 দিন পর পর ব্লাড সুগার করে আপনি অ্যাডজাস্ট করেন, যেখানে দরকার সেখানে আপনি অ্যাডজাস্ট করবেন। ফাস্টিং বেশি থাকলে কোনটা বাড়াবেন, আপনার ব্রেকফাস্ট থাকলে কোনটা বাড়াবেন, ডিনার থাকলে প্রি ডিনার থাকলে কি বাড়াবেন, তারপরে আপনার লাঞ্চ থাকলে কি বাড়াবেন। তাহলে এটা যদি আমি তাকে শিখাই দিই, সো এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট ফর দ্য লেডি, প্রেগনেন্ট লেডি, তাকে শিখাই দেওয়া হয়, সে বাসায় 2 দিন 3 দিন পর পর ব্লাড সুগার করে যে টার্গেট দেওয়া আছে সেটা নিজে নিজেই করতে পারে। এটা যারা গরিব আমি কনভেনশন ইনসুলিন প্রেফার করি, আর যারা ওয়েল টু ডু পারসন ক্যান বাই, তাদেরকে আমি অ্যানালগ ইনসুলিন প্রেফার করি, বেদাল বুলাস রেজিম দেওয়া, কারণ বেদাল বুলাস রেজিম বেস্ট ওয়ে টু মেনটেন দ্য ব্লাড সুগার থ্রু আউট দ্য ডে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড। তবে অল অ্যানালগ ইনসুলিন ইজ নট অ্যাপ্লিকেবল, সেটা কথা আছে। বেদাল ইনসুলিন চিন্তা করি, একমোদিটেমির ইজ অ্যালাউড, গ্লার্জিন ডিগ্লুটেট ইজ নট অ্যালাউড স্টিল নাও। শর্ট অ্যাক্টিং বোলাস ইনসুলিন চিন্তা করি, অ্যাসপার্ট and lispro is allowed during pregnancy period. Then you adjust the dose, 3 বেলা শর্ট অ্যাক্টিং দিলাম, 1 বেলা বেদাল ইনসুলিন দিলাম, অ্যাডজাস্ট করলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় সব প্রেগনেন্সি একরকম না, কোন কোন প্রেগনেন্সি স্টাডি খালি শর্ট অ্যাক্টিং দিয়েও করা যায়, এনপিএস লাগেও না, বেদাল ইনসুলিন লাগে না। কোনো কোনো দেখা গেছে যে অনলি বেদাল ইনসুলিন দেওয়া যায়, কারণ বিটা সেল বিহেভ ইজ নট দ্য সেম ইন জিডিএম ইন অল লেডি। কারো বেলা দেখতে ফাস্টিং সুগার বেশি থাকে, সেক্ষেত্রে বেদাল ইনসুলিন যথেষ্ট। কারো বেলা ফাস্টিং সুগার ভালো থাকে, বোলাস পোস্ট মিল ইনসুলিন সুগার অনেক হাই থাকে, সেগুলো বোলাস ইনসুলিন বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিলেও যথেষ্ট। তবে কনভার্সনটা হলো পেশেন্ট ইজ গেটিং কনভেনশনাল ইনসুলিন আইদার ফিক্স প্রিমিক্স অর ফ্রি প্রিমিক্স, আপনি 20% কমাই দেন ইফ ইউ লাইক টু সুইচ টু অ্যানালগ ইনসুলিন, যদি সুগার ভালো কন্ট্রোল থাকে। আর কন্ট্রোল না থাকলে সেম ডোজ দিয়ে আপনি অ্যানালগে গেলেন। পেশেন্ট ইজ গেটিং অ্যানালগ ইনসুলিন কিন্তু সে পারছে না কুলাইতে খরচের কারণে, সেক্ষেত্রে আপনি সুগার যদি কন্ট্রোল থাকে আপনি 20% বাড়াই দিতে হবে ফর দ্য কনভেনশনাল ইনসুলিনের জন্য। আর যদি সুগার আনকন্ট্রোল থাকে তাহলে আপনি আরো একটু বাড়াইতে হবে। সো এটা প্রত্যেক পেশেন্টকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে, সিইং দ্য ব্লাড সুগার প্রোফাইল থ্রু আউট দ্য ডে। শুধু মিয়ার ওনলি 1 ব্লাড সুগার ফাস্টিং আফটার ব্রেকফাস্ট দেখে কখনো আপনি ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করতে পারবেন না, প্রেগনেন্সির ক্ষেত্রেও হোক নন প্রেগনেন্সির ক্ষেত্রেও হোক। ক্লিয়ার হয়েছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এবার ডাক্তার সাজেদা সেলিম স্যারের কাছে যাচ্ছি। স্যার, এট ফার্স্ট এন্টিনেটাল ভিজিট আমরা কি স্যার ওজিটিটি অ্যাডভাইস করব না আরবিএস অ্যাডভাইস করব? সাথে আরেকটা কোশ্চেন, প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনাল বোথ পিরিয়ডের জন্য গ্লার্জিনের সেফটি প্রোফাইল কি রকম? খুব ভালো এবং বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকগুলো কারণে কিছু ভালো কিছু খারাপ অবস্থায় আছি, তার সাথে কিন্তু এই প্রশ্ন জড়িত এবং সেজন্য আমি প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রথমত হলো যে শুধু প্রেগনেন্সি নয়, কোনো রোগীর জন্য যদি ক্লিয়ার কাট অথবা একদম পিন পয়েন্ট সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া না থাকে, সেই ক্ষেত্রে আরবিএস যদি করি, দ্যাট উইল ক্রিয়েট অ্যাগেইন ডাইলেমা। ইট উইল নট হেল্প টু রিচ টু গুড গ্লাইসেমিক কন্ট্রোল। কারণ এখন পর্যন্ত গ্লোবালি অল রিকমেন্ডেশন ইজ লাইক দ্যাট, যে সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া along with a RBS more than 11.1 millimole per liter or more, it is diagnostic to diabetes. তাহলে যার নেই এরকম সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, ফ্যাটিক নেই, তার ক্ষেত্রে আরবিএস করার কোনো গুরুত্ব নেই। বরং এই ক্ষেত্রে আমরা একটা বড় প্রবলেমে পড়ে যাচ্ছি, যে মেনি লেডিজ, ডাক্তার কাজলও বলেছেন, যে মেনি লেডিজ কামিং টু ফিজিশিয়ান উইথ দ্য রেকর্ডস অর দি physician prescribed to do RBS and it is within the pre-diabetic level or normal level, এবং সার্টিফিকেট পেয়ে গেল যে ওর প্রেগনেন্সিতে হাইপারগ্লাইসেমিয়া নেই। তাহলে এটা কিন্তু কখনোই করা যাবে না। তাহলে ক্লিয়ার কাট উত্তর যদি বলি, তাহলে আপনি ওজিডিটি করবেন। আরেক স্টেপ আগে আরেকটা ক্লিয়ার কাট স্টেটমেন্ট হলো আরবিএস করবেনই না যদি হাইপারগ্লাইসেমিয়ার সিমটমস না থাকে। এক। দ্বিতীয় হলো, স্যার একটু বলেছেন, আমি ওর সাথে যুক্ত করি, সেটা হলো যে আমরা এখন বাংলাদেশে কিন্তু কোনো ড্রাগ কোনো ডিজিজের জন্য দেওয়া যাবে না, আমাদের ডিজি দিয়ে এটা কিন্তু ক্যাপাবিলিটি নেই। তাহলে পৃথিবীর সকল দেশের মধ্যেই সবচেয়ে বেশি কাজ যারা করে ইউএস এফডিএ, তাদের সার্টিফিকেট পেয়ে গেলে অনেকগুলো দেশ ছাড়পত্র দিয়ে দেয় আমাদের মতো। জাপান দেয় না, ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেয় না, কারণ ওদের নিজস্ব আবার সেন্টার আছে, তাদের দে আর ক্যাপাবল অফ অ্যাসেসিং দি ড্রাগ, দেয়ার সেফটি অ্যান্ড এফিকেসি। তাহলে আমরা যে পর্যন্ত ওই সার্টিফিকেট পাইনি সে পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো না। সুতরাং প্রেগনেন্সিতে যদিও গ্লার্জিনের অনেকগুলো স্টাডি এসেছে, কনভিনসিং স্টাডি, কিন্তু আমরা উই আর ওয়েটিং ফর ক্লিয়ার কাট রিকমেন্ডেশন দ্যাট দিস ইজ সেফ ফর ইউজ ইন প্রেগনেন্সি, তার জন্য অপেক্ষা করছি। এখন যে রোগীটা ডেলিভারি হয়ে গেছে ল্যাকটেশনাল পিরিয়ডে, তাহলে উনি কিন্তু আগে থেকে ইনসুলিন পাচ্ছিলেন। তাহলে এমন হতে পারে যে উনি ডায়াবেটিস নিয়েই কনসিভ করেছেন, তাহলে সার্জেরা বলে যে অ্যাটলিস্ট 6 মান্থ আগে থেকে আমরা শুরু করবো ইনসুলিন। যদি উনি ওএডিতে থেকে থাকেন, ইনসুলিনে থেকে থাকলে তাহলে ওই ইনসুলিনটাকে চেঞ্জ করে আমি ডেটে মেরে নিয়ে আসলাম লং এক্টিং ইনসুলিনটা। থ্রু আউট প্রেগনেন্সি উনি ডেটে মেরে পেলেন, এবং পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডটা, ল্যাকটেশনাল পিরিয়ডে কিন্তু ওটিই পাবেন। তাহলে এখন আমি যখন নতুন করে কিন্তু ল্যাকটেশনাল পিরিয়ডে শুরু করার কথা না, সেটা তাহলে জিডিএম এর কন্টিনিউশন অথবা প্রি জেস্টেশনাল ডায়াবেটিসের কন্টিনিউশন, তাহলে ওইটাই পাবে। কিন্তু উনি ডেটে মেরে পাচ্ছেন, ডেটে মেরে পাবে। উনি যদি এনপিএইচ পেয়ে থাকেন, এনপিএইচই পাবেন। ডক্টর সাজাদ সেলিমের যেটা উত্তর দিলেন তার সাথে আমি একটু অ্যাড করি এখানে, যেটা ফার্স্ট পার্ট ছিল যে ফার্স্ট অ্যান্টিনাল চেকআপে আমি ওজিটি করবো না, র্যান্ডম করবো। র্যান্ডম করে কিন্তু আমি ইম্পেয়ার্ড ফাস্টিং বলতে পারবো না। হয়তো পোস্ট মিল তার ঠিক আছে, কারণ ইনসুলিন তৈরি করা দুটা পার্ট, এটা ফাস্টিং ইনসুলিন ডেলিভারি, একটা পোস্ট মিল ইনসুলিন ডেলিভারি। সেক্ষেত্রে পোস্ট মিল ইনসুলিন ডেলিভারি ঠিক থাকতে পারে, কিন্তু ফাস্টিং ইনসুলিন ডেলিভারি নাও ঠিক থাকতে পারে। সো বাই সিইং অনলি র্যান্ডম ব্লাড সুগার আপনি কিন্তু প্রি ডায়াবেটিস টেস্টটিকে ধরতে পারবেন না। প্রি ডায়াবেটিস টেস্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট দেন ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি in the first trimester. So it's better to do the antenatal checkup, first antenatal checkup, first trimester, OGTT করাটাই better. আর ইউনিভার্সাল স্ক্রিনিং হিসেবে ইম্পর্টেন্ট, কোন দেশে ইউনিভার্সাল স্ক্রিনিং করে না। এখানে হাই রিস্ক গ্রুপ আছে আমাদের, কিন্তু যদি আমি ওয়েট যদি নর্মালও পাই, জাস্ট সিম্পল ফ্যামিলি হিস্ট্রি ইজ এনাফ টু মেক এ ইউনিভার্সাল স্ক্রিনিং অফ GDM in the first trimester. ডাক্তার এহসান, স্টাক হয়েছে নাকি? আমার নেক্সট কোশ্চেন ডক্টর কাজল স্যারের কাছে। স্যার আমার নেক্সট কোশ্চেন ডক্টর কাজল স্যারের কাছে। স্যার, what are the factors and concerns that should be monitored properly if there is a delivery of macrosomic baby? What are the advices for the baby? ধন্যবাদ। একটা জিনিস হলো যে আমরা যদি জানতে পারি প্রেগনেন্সিতে যে জিডিএম, তাহলে জিডিএম কন্ট্রোল যদি করা হয় ঠিকঠাক মতো, তাহলে তো ম্যাক্রোসেমিয়া হওয়ার চান্স কম। ইউগ্লাইসেমিক থাকলে নর্মাল বেবি হলো। কিন্তু হঠাৎ করে আমরা দেখি যে একটা মাদার ফাদার তাদের ফ্যামিলি হিস্ট্রির সাথে মেলে না, যে উইকস এর সাথে মেলে না, যে আমরা ধারণা করছি আল্ট্রাসাউন্ডে
যে ম্যাক্রোসোমিক বেবি, তখন আমরা উল্টা দিকে যাই, যে ম্যাক্রোসোমিক বেবি হওয়ার আরো যে কারণগুলো আছে ওগুলো বাদ দিয়ে প্রথমে আমরা চলে যাই যে আসলে আমার কাছে আসলো তখন 28 উইকসে কিংবা 32 উইকসে, তাহলে কি অলরেডি জিডিএম হয়ে গেছিল, আনকন্ট্রোল ছিল, তখন আমরা উল্টো দিকে দেখি। আর যাদের জানা আছে তাদেরকে তো আমরা বাই আল্ট্রাসাউন্ড আসলে মনিটর করি, এটাকে আমরা ফিটাল সার্ভেলেন্স বলি। যে বাচ্চা ম্যাক্রোসোমিক হচ্ছে তা কিন্তু শুধু না, আমরা অ্যানোমালি স্ক্যান করে প্রত্যেকটা অর্গান চেক করি। সেকেন্ড থিং যেটা আরো চেক করি, যেটা একটু আগে আমরা বলছিলাম কমপ্লিকেশন, যে কখন না কখন ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ হয়, কখন বেবি কম্প্রোমাইজ হয়, কখন প্লাসেন্টাল সার্কুলেশন কমে যায়। এই জন্য আমরা সাধারণত এই সমস্ত বেবি পেলে ডপলার স্টাডি করি। ডপলার স্টাডি মানে হচ্ছে সোজা বাংলায় যে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত প্রবাহ কিংবা নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন আছে, তা দিয়ে ম্যাক্রোসোমিকও বোঝা যায়, তা দিয়ে আবার আইইউজিআরও বোঝা যায়। কিন্তু যখন ডেলিভারি হতে যাচ্ছে একটা ম্যাক্রোসোমিক বেবির কিংবা হয়ে গেল, জিডিএম যাদের ছিল কিংবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ছিল কিংবা ডায়াগনোসড ছিল কিন্তু ম্যাক্রোসোমিক ডায়াগনোস ছিল, তখন কিন্তু আমরা ডেলিভারির সময় অলওয়েজ একজন নিওনেটোলজিস্টকে আগে থেকে কল দিয়ে রাখি। যে আমাদের সন্দেহ হচ্ছে, আমরা আগে হয়তো রোগীটাকে অ্যান্টিনেটাল চেকআপে পাইনি, এখন সন্দেহ হচ্ছে যে তার আসলে আনকন্ট্রোল কিংবা আনডায়াগনোস জিডিএম ছিল। তখন নিওনেটোলজিস্টরা যেটা করে, তখন তো আমরা বলি যে একটা ভালো হাসপাতালে যেখানে নবজাতকের নিবিড় পরিচর্যার ব্যবস্থা আছে সেখানে ডেলিভারি করাতে, এবং প্রয়োজনে যদি কখনো অপারেটিভ ডেলিভারি লাগে তাহলে যেন ডাক্তার তাৎক্ষণিকভাবে সেটা করতে পারে এবং সেই হাসপাতালে সেই ম্যানেজমেন্ট করার ক্ষমতা আছে। নিওনেটোলজি যেটা করে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে বাচ্চার কিন্তু ব্লাড সুগার দেখে এবং সে আগে থেকেই একটা গ্লুকোজ স্যালাইন রেডি রাখে, যাতে সে আইভির গ্লুকোজ স্যালাইন দিয়ে বাচ্চার ব্লাড সুগার মেনটেন করতে পারে, যাতে বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হয়ে বাকি কনসিকুয়েন্স গুলো আসলে না না হয়। আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই এক্সপার্ট হ্যান্ড হতে হবে। আমরা কি বললাম একটু আগে, যদি ম্যাক্রোসোমিক বেবি হয় তখন কিন্তু অবস্ট্রাক্টেড ডেলিভারি হয়। অবস্ট্রাক্টেড ডেলিভারির দুই দিকে কমপ্লিকেশন, এক ম্যাটারনাল কমপ্লিকেশন, যে মায়ের অবস্ট্রাকটিভ লেবারের কারণে মৃত্যু হইতে পারে, তার কোনো অর্গান ইনজুরি হইতে পারে, ভিভিএফ হতে পারে। অন্যদিকে হচ্ছে যে বাচ্চার কিন্তু শোল্ডার ডিস্ট্রেসিয়া হইতে পারে কিংবা আর্বস পালসি বলি আমরা বলি যে সার্ভাইকাল নার্ভস গুলো ইনজুরি হতে পারে কিংবা অন্য অর্গানও ইনজুরি হতে পারে, ডিলেড লেবার হতে পারে, অ্যাসফিক্সিয়েটেড বেবি হতে পারে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় কেউ যখন ম্যাক্রোসোমিক বেবি সাসপেক্ট করে, ডিউরিং ডেলিভারি, বিফোর ডেলিভারি এন্ড জাস্ট আফটার ডেলিভারি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা লাস্ট 2 থেকে 3টা কোশ্চেন নিব, কারণ আমাদের কোশ্চেন শুধু আসছে। স্যার আরেকটা কোশ্চেন, এটা এনিওয়ান ক্যান আনসার। আমি প্রথমে হ্যানা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করব। স্যার, ইফ এ পেশেন্ট ইজ অলরেডি অন মেটফরমিন ফর পিসিওএস, শুড উই কন্টিনিউ ইট আফটার কনসেপশন? হ্যানা ম্যাডাম কি আছেন? তাহলে আমরা আনসারটা হ্যান্ড ওভার করছি প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যারের কাছে। থ্যাংক ইউ। যে আমি আগেই বলেছি যে লং টার্ম স্টাডি নাই। হ্যালো, হ্যাঁ ম্যাডাম প্লিজ, শামসুল নাহার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমার কোশ্চেনটাকে আপনি শুনতে পেয়েছিলেন? না না, শুনি নাই, বলো। ম্যাডাম, পিসিওএস এর জন্য যে মেটফরমিন খাচ্ছিল, সে আফটার কনসেপশন কি সে মেটফরমিনটা কন্টিনিউ করবে? আমরা তো হ্যাঁ, সে কন্টিনিউ করবে যদি মেটফরমিন খায়, সেটা কিন্তু কন্টিনিউ আমরা তো এখনো খাওয়াচ্ছি। এখন জানি না, এটা তো কন্টিনিউ করা উচিত, কারণ সে তো এটা অভ্যস্ত হয়ে গেছে এবং এটাতে তো কোনো সাইড ইফেক্ট নাই, বাচ্চার উপরেও কোনো কনজেনিটাল অ্যানোমালি বা ওরকম তো কিছু নাই, কোনো ব্যাড ইফেক্ট তো নাই, তো খাইতে পারে এবং কন্টিনিউ করবে সেটা। এখন এটা ওনারা এক্সপার্ট যারা আছেন, এক্সপার্টাইজ ওনারা বলবেন, এন্ডোক্রাইনোলজির আমার চেয়ে ভালো ওনারাই বলবেন। থ্যাংক ইউ আপা, যে আপনি তো অবস্টেট্রিক্স পয়েন্ট অফ ভিউতে কথা বলছেন। আমরা এন্ডোক্রাইন পয়েন্ট অফ ভিউতে যে চিন্তা করি যে কোনো অরাল ড্রাগ প্রেগনেন্সি সেফ কিনা এটা দেখাটা খুব কঠিন ব্যাপার। রেট্রোস্পেক্টিভলি আমরা চিন্তা করে থাকি এখানে। তো মেটফরমিন নিয়ে যে কথাটা আসছে, পিসের ক্ষেত্রে আমরা মেটফরমিন দিয়ে থাকি। আমি কিন্তু বাংলাদেশে যখন মেটফরমিন স্টার্ট করলো, আমি প্রথম যে মেটফরমিন ইন বাংলাদেশ পিসিওএস ক্ষেত্রে, আর আমি প্রথম
যে পিসিওর ক্ষেত্রে মেটফর্মিন ইউজ বন্ধ করে দিয়েছি, কারণ there is no extra benefit of metformin in PCOS for the pregnancy. Only lifestyle is enough for PCOS to have a good pregnancy. মেটফর্মিন যে কাজটা করবে, সিম্পল লাইফস্টাইল, ওয়েট কমানো, এক্সারসাইজ করে আমি সেই কাজটা করাতে পারবো। দ্যাটস ওয়ান অফ দ্য পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে মেটফর্মিন আমি জানি যে পিসিওএস কে মেটফর্মিন দিয়ে প্রেগনেন্সি আপনার কনসেপশনটা রাইট বাড়ে। 2 নম্বর হলো আমার প্রেগনেন্সি আউটকাম গুড, প্রেগনেন্সিটা কমপ্লিট করতে পারে, এটাও আমাদের জানা আছে। কিন্তু একটা জিনিস জানা আছে যেটা যে বর্তমানে যে স্টাডিগুলি হয়েছে প্রেগনেন্সির ক্ষেত্রে মেটফর্মিন দিয়ে অনলি বাচ্চার ব্যাপারে চিন্তা করতে হবে। আমরা অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি আমরা কনজেনিটাল ম্যালফরমেশন কিছুই পাই না। 2 বছর পর্যন্ত স্টাডি করা আছে যে এখানে যে বাচ্চার কোনো ক্ষতি আমরা পাচ্ছি না, ফিজিক্যাল কোনো প্রবলেম পাচ্ছি না। কিন্তু এই বাচ্চার আমার মেটফর্মিনে একটা জিনিস আমি চিন্তা করতে হবে, মেটফর্মিন কজ ল্যাকটিক অ্যাসিডোসিস। যদিও ফ্যানফর্মিনের ল্যাকটিক অ্যাসিড সমস্যা অনেক বেশি, কিন্তু মেটফর্মিন এমন না যে তার ল্যাকটিক অ্যাসিড করে না। বাচ্চা একটা অ্যানোক্সিক কন্ডিশনে মায়ের গর্ভে থাকে, যেখানে রক্তের সাপ্লাই অনেক কিছু প্রবলেম আসে। কারণ অ্যানোক্সিক কন্ডিশন একটা বেবি মায়ের গর্ভে আছে, ডেফিনেটলি আমরা কখনো দেখি নাই metformin, how much metformin causing the how much amount of lactic acid increment in the baby's blood. সামর্থ্য ল্যাকটিক অ্যাসিড ফিজিক্যাল গ্রোথে কোনো প্রবলেম না থাকতে পারে, কিন্তু ডেফিনেটলি আমার ব্রেন ডেভেলপমেন্টের উপরে এফেক্ট আসবে। 2 বছর আফটার ডেলিভারি বাচ্চাকে ফলো আপ করে ইজ নট এনাফ টু অ্যাসেস দ্য মেন্টাল পারফরমেন্স বাচ্চাটা কি হবে। আমার মেন্টাল পারফরমেন্স বাচ্চাকে দেখতে গেলে অ্যাটলিস্ট 13-14 বছর বয়স পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়। এরকম কোনো স্টাডি লং টার্ম স্টাডি মেটফর্মিন কিন্তু এখন পর্যন্ত হয়নি। সো দ্যাটস ওয়াই যেখানে কোনো রিকমেন্ডেশন এখনো নাই লং টার্ম স্টাডি টু ফলো দ্য বেবি up to the 14 or 15 years of age, এরকম কোনো স্টাডি নেই। দ্যাটস ওয়াই উই আর রিলাক্টেন্ট টু ইউজ মেটফর্মিন বাই দ্য এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড অল দ্য ইন্টারন্যাশনাল গাইডলাইন অন ডায়াবেটিস অ্যান্ড জিডিএম এখন পর্যন্ত রিকমেন্ডেশন কিন্তু আমরা এখনো করি নাই, কারণ জানি আমরা ইনসুলিন তো কোনো সমস্যা কিছু নাই, কারণ ইনসুলিন তো আমরা ইউজ করে আসছি লাস্ট সিন্স 1921। সো লং হিস্ট্রি অফ এ ড্রাগ তো না, এটা ইনসুলিন ইজ এ হরমোন অ্যান্ড ন্যাচারাল হরমোন অফ দ্য বডি and never cross the placenta. আমার ওরাল ড্রাগ অনি ড্রাগ প্লেসেন্টা ক্রস করতে হবে সেটা আমার জানতে হয় ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড আমি কোন ড্রাগটা দিব। সো যেহেতু ইনসুলিন আমার ক্রস করছে না, ন্যাচারাল একটা প্রোডাক্ট না ন্যাচারাল উপাদান শরীরের, সো উই ক্যান ইউজ সেফলি দ্য ইনসুলিন অ্যাট দিস মোমেন্ট। অ্যাজ সুন অ্যাজ উই ডায়াগনোজ দ্য কেস ইন পিসিওএস প্রেগনেন্সি কনসিভ করেছে, উই স্টপ ইট, ইফ নিডেড উই ক্যান স্টার্ট ইনসুলিন। থ্যাংক ইউ স্যার। এই ইস্যু নিয়ে বেশ কয়েকটা কোশ্চেন ছিল, আশা করি এরপরে সবাই তার আনসার পেয়ে গিয়েছেন। দিস পিসিও ইস্যু, আরেকজনের কোশ্চেন গাইনোকোলজিস্টের ক্লিন কাট কোশ্চেন ছিল, PCO patient who use metformin up to first trimester, if she develop GDM, can she use metformin along with insulin, which is cost effective? তার মানে according to Professor Mohammad Farooq Pathan, no, she can't use metformin. বেবি, একটা অটিজম বেবি, মেন্টালি হ্যান্ডিক্যাপ বেবি আমি কখনো কামনা করি না। এখন বাচ্চা তো 10টা নেওয়া হয় না, বাচ্চা নেই একটা, ম্যাক্সিমাম 2টা। এভরি বেবি ইজ ভ্যালুয়েবল ফর দ্য মাদার্স, ফর দ্য প্যারেন্টস। তো আমি কেন যাবো, আমি রিস্কে যাবো? হোয়াইট আমার ইনসুলিনে কোনো রিস্ক নাই। লাস্ট 80 ইয়ার্স 90 ইয়ার্স যাবত ইনসুলিন ইউজ হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, আমি কেন আরেকটাতে যাবো যেখানে আমার কন্ট্রোভার্সি আছে? থ্যাংক ইউ স্যার, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন ছিল স্যার সবার জন্য। ডাক্তার সাইফুল্লাহ রাজিন কি লাইভ কোশ্চেন করতে চাচ্ছ? আমি সে হ্যান্ড রাইজ করে সে প্যানেলে এসেছে। ডাক্তার সাইফুল্লাহ রাজিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন স্যারদের। আমার প্রশ্ন হচ্ছে যে, আমার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আর কি। আমার পরিচিত একজন রিলেটিভ, তার বয়স হচ্ছে 30 বছর, ফার্স্ট প্রেগনেন্সি, 27 উইকসে যে তার একটা ওজিডিটি করা হলো। ওজিডিটিতে ফাস্টিং এ স্যার আসছে হচ্ছে 6.9, 1 আওয়ার্সে আসছে হচ্ছে 12.1, আর 2 আওয়ার্স আফটারসে আসছে হচ্ছে 10। জিডিএম ডায়াগনোসিস হয়েছে এবং তার কোনো ফ্যামিলি হিস্ট্রি ছিল না, এবং কিন্তু ওই সময় আবার তার মায়ের মানে ওজিডিটি করা হয়েছে, ওই সময় মায়ের ডায়াবেটিস ধরা পড়ছে, আগে মানে জানতো না এটা। এখন স্যার ওই রোগীটাকে একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং মানে গাইনোকোলজিস্ট দেখানো হলো।
তো এন্ডোক্রাইনোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট দুইজনে হচ্ছে ডায়েট এক্সারসাইজ অ্যাডভাইস করলেন, সাথে এন্ডোক্রাইনোলজিস্ট হচ্ছে মানে এসএমবিজি করতে বললেন, আর গাইনোকোলজিস্ট অন্যান্য টার্গেটের সাথে ইকোস্প্রিন যোগ করলেন আর কি। তো এখন গত 5 দিন ধরে রোগীটার এসএমবিজি করা হচ্ছে। তো এসএমবিজি তে যেটা দেখা যাচ্ছে স্যার, ফাস্টিং এ অ্যারাউন্ড 5.5 থাকতেছে, শুধু একবার শুধু 5.1 আসছিল, মানে বিলো টার্গেট লেভেল, কিন্তু ফাস্টিং এ অলমোস্ট 5.5 অ্যারাউন্ড থাকতেছে। আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে অ্যারাউন্ড 7 থাকতেছে, কোনো কোনো সময় 7-এর একটু বেশি, কোনো কোনো সময় একটু কম। আর স্যার 2 আওয়ার্স আফটার লাঞ্চ এবং 2 আওয়ার্স আফটার ডিনারসে নরমাল আসতেছে মানে ব্লাড সুগার। এখন আমার প্রশ্ন হলো স্যার, এই রোগের ক্ষেত্রে মানে ইনসুলিন শুরু করার ব্যাপারে স্যার আপনাদের মতামতটা একটু জানতে চাচ্ছিলাম। আর ইকোস্প্রিনটা যে 27 উইকসে এসে ম্যাডাম শুরু করলেন, এইটার ব্যাপারে এটা কি মানে কন্টিনিউ করবে কিনা? বলছিল যে 34 উইকস পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর এই পেশেন্টটার মানে নরমাল ডেলিভারি ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা স্যার? এই তিনটা প্রশ্ন আমার ছিল স্যার। খুব যদি প্র্যাকটিক্যাল এবং ভালো কোশ্চেন। ফারুক পাঠান স্যার। আমি উত্তর দিচ্ছি তাহলে। যত আগে জিডিএম ধরা পড়বে ততই ইনসুলিন আসার প্রবণতা বাড়ে। অর্থাৎ সে 32 উইকসে তার জিডিএম আসছে, এই লেডি যদি 22 উইকসে যদি জিডিএম আসতো, তার সম্ভাবনা ইনসুলিন দেওয়ার আরো বেশি আসতো। যে লেডিটা 32 উইকসে আসছে, সেখানে সম্ভাবনা ইনসুলিন খুব কম। সেখানে সিম্পল লাইফস্টাইল ইজ এনাফ। যদি আমি সেটা বুঝাই দেই, তার ডায়েট কি হবে, একটু রেগুলার একটু এক্সারসাইজ করলো, এক্সারসাইজ বলতে ঘরের ভিতরেই করলো, 15 মিনিট নাস্তা খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে 15 মিনিট, 45 মিনিট হাঁটাহাঁটি করলো ঘরের ভিতরে, আর ডায়েটটা ফলো করলো। এবং যদি HbA1c লেস দেন 6.5 থাকে, তাহলে এক সপ্তাহ আমি দেখতে পারি, 2 সপ্তাহ ম্যাক্সিমাম দেখতে পারি যে তার টোটাল প্রোফাইল ব্লাড সুগার ঠিক আছে কিনা। যেটা বলেন আপনি, যদি মনে করেন সে ঠিকই ডায়েট ফলো করেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঘরে করেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর দেখা গেছে যে ফাস্টিং 5 যেটা থাকার কথা ছিল 5.1 থাকার কথা ছিল, অনেকটা 5.3ও বলে, 5 আমি শত 5 আমি অলওয়েজ আমি প্রেফার করি যে 5 এর উপরে আছে, সেক্ষেত্রে আমার ইনসুলিন বরাবরই থাকতেছে, সে আমরা দিতে পারি। আবার আপনার ব্রেকফাস্টে বেশি আছে, আপনার লাঞ্চ আপনার ডিনার কম আছে, সেখানে আমি শর্ট অ্যাক্টিং একটা বোলাস ইনসুলিন দিতে পারি ব্রেকফাস্টের সময়। কিন্তু দেখা গেছে যদি ফাস্টিং কমায় নিয়ে আসছি, যে আপনার ব্রেকফাস্ট ভ্যালুটাও কিন্তু কমে যাবে। সো এক্ষেত্রে না, ফাস্টিং কমানোর জন্য আমি রাত্রিবেলা একটা বোলাস বেজাল ইনসুলিন অল্প দিয়ে 2 ইউনিট দিয়ে 3 ইউনিট দিয়ে আমি শুরু করতে পারি। দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ফাস্টিং কমে গেছে, ফাস্টিং কমে গেলে আপনার ব্রেকফাস্টও কমে যাবে। যদি ফাস্টিং 5.5 এ আসে, উইথ স্টার্টিং দ্য লেবেমিড বা ডিটেমিড যেটা ইনসুলিন যেটা আসতেছে আমি দিলাম, ফাস্টিং কন্ট্রোল হচ্ছে, কিন্তু দেখা গেছে আপনার ব্রেকফাস্ট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে একটা শর্ট বোলাস আমাকে দিতে হবে ব্রেকফাস্টের সময়। আপনার লাঞ্চ ঠিক আছে, দরকার নাই, আপনার ডিনার ঠিক আছে, দরকার নাই, যে বেলা বেশি থাকবে সে বেলা আমি শুরু করলাম বোলাস ইনসুলিন। সো ইট ইজ নট দ্যাট আমি একটা দিয়ে শুরু করলাম বলে আমি একটাই রাখবো, তা না। আমার ব্লাড সুগার গাইড উইথ মি, ফ্রিকুয়েন্ট ব্লাড সুগার মনিটরিং এসএমজি করে 2 দিন 3 দিন পরে এসএমজি করে আই ক্যান অ্যাড, আই ক্যান ডিটাক্ট এনি ইনসুলিন বোলাস হোক বেজাল ইনসুলিন আমি ডিটেক্ট করতে পারি। আমি একটা কথা বলি যে আমার এক রোগী আছে, তার প্রেগনেন্সি, সেকেন্ড প্রেগনেন্সি, ফার্স্ট প্রেগনেন্সি লস্ট, সেকেন্ড প্রেগনেন্সি লস্ট, থার্ড প্রেগনেন্সি সে এখন আসছে, তার ফ্যামিলি হিস্ট্রি ভেরি স্ট্রং, বাবা ডায়াবেটিস, মাও ডায়াবেটিস, কিন্তু তার বয়স হলো 35 এর কাছাকাছি, ওয়েট কিন্তু নর্মাল। স্যার অলরেডি তার জিডিএম অলরেডি আসছে, আগে প্রেগনেন্সি জিডিএম ছিল, এই প্রেগনেন্সিতে জিডিএম আসছে, তার কিন্তু ফাস্টিং ভ্যালু নর্মাল লেস দেন 5, আফটার লাঞ্চ আফটার ব্রেকফাস্ট নর্মাল লেস দেন 7, কিন্তু বরাবরই তার আফটার লাঞ্চ বেশি, আফটার ডিনার নর্মাল। আমি কি করলাম, শর্ট একটি বোলাস আমি দুপুরবেলা দিলাম। সো ইট ইজ নট দ্যাট আমি শুধু এক বেলায় দিব, আমার ব্লাড সুগার আমি 3 দিন পর ব্লাড সুগার রিপোর্ট দেখে আমি সঙ্গে অ্যাড করতে পারি অথবা বাদ দিতে পারি। সো একটা সিম্পল ইনসুলিন শুরু করেন, তারপরে আপনি ব্লাড সুগার প্রোফাইল দেখে কোন বেলা দিবেন কোন বেলা বাদ দিবেন সেটা আপনি ঠিক করবেন। এই একটা প্রশ্ন। আর থ্যাংক ইউ স্যার। যেটা আসতেছে এটা হয়তো ভাই পুরাপুরি হিস্ট্রি হয়তো আপনি অতখানি করতে, বয়স 30 ইয়ার্স, তার হয়তো হাইপারটেনশন থাকতে পারে, ওবেসিটি থাকতে পারে, আমি জানি না। অ্যাসপিরিন স্যার পেশেন্টের হাইপারটেনশন নাই স্যার। হাইপারটেনশন তখন নরমাল, ওয়েট নরমাল। ইয়েস স্যার। আমি জানি না অ্যাসপিরিনটা যদি আমি কোনো রিস্ক ফ্যাক্টর না পাই এটার সাথে দেওয়া কথা না, প্রিঅ্যাক্লাম্পসিয়া চিন্তা যদি না করি সাথে অ্যাসপিরিন দেওয়ার কথা না। তো যে যদি অ্যাসপিরিন দিয়েছে ইট ইজ নট হার্ম টু এনিবডি ফর দ্য মাদার অর দ্য বেবি, ইউ ক্যান কন্টিনিউ দ্য অ্যাসপিরিন।
থ্যাংক ইউ স্যার। আমরা স্যার লাস্ট দুইটা কোশ্চেন নিব, না হলে স্যার সারা রাত হয়তো কন্টিনিউ করতে হবে। ডক্টর রেজাউল করিম কাজল স্যারের কাছে আমার লাস্ট কোশ্চেন। স্যার, হোয়াই GDM বেবি মোর prone to hypoglycemia where insulin don't cross placenta? ইনসুলিন প্লাসেন্টা যদি ক্রস করতো তাহলে ভালোই হতো, যে সুগার যেহেতু মা দিচ্ছে প্লাসেন্টা দিয়ে ইনসুলিনে দিল তাহলে তো ব্যালেন্স হয়ে যেত। কিন্তু ঘটনাটা এখানেই, যে মাদার বাচ্চাকে শুধু সুগার দিচ্ছে, মা গ্লুকোজের সমুদ্রে ভাসছে, সেখান থেকে মাও খালের মাধ্যমে অর্থাৎ প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার গায়ে সুগার বাড়ছে। তাহলে বাচ্চার বিটা সেল কি করবে? সে ইনসুলিন তৈরি করবে, যেহেতু সুগার পাচ্ছে, কিন্তু সেই সুগারটা কিন্তু তার নিজের না, তার মায়ের সুগার। এখন বাচ্চার গায়ে কি হলো? মায়ের ব্লাড সুগার বাড়ার কারণে বাচ্চার ব্লাড সুগার বাড়লো এবং বাচ্চার গায়ে ব্লাড সুগার বেড়ে থাকলো। তাহলে বাচ্চার গায়ে ব্লাড সুগার বেড়ে থাকলো, সে সময় আমি কি করলাম? সুগারের সোর্সটা কেটে দিলাম, মানে আমি আম্বিলিকাল কর্ড কেটে দিলাম। এইবার বাচ্চার কন্ডিশন কি? সুগার কাট, বাট ইনসুলিন কিন্তু পিক হয়ে আছে তার শরীরে, কারণ একটু আগেই তো মা অনেক সুগার দিচ্ছিল, এই জন্য তার ব্লাড ইনসুলিনের লেভেলও হাই ছিল। যখন কাট করা হয়ে গেল তখন কি করবে? তখন হু হু করে তার গা থেকে সুগার ফল করবে, কারণ তার নিজস্ব গ্লুকোনিওজেনেসিস তৈরি হতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ডে থেকে এস্টাবলিশড মিল্ক পাবে বাচ্চার মায়ের কাছ থেকে, তখন ইনসুলিন ধীরে ধীরে কমতে থাকবে আর তার ব্লাড সুগার মেনটেন হবে। এই মাঝখানের যে প্রায় 2-3 দিনের ধাক্কাটা আছে ইনিশিয়াল স্টেজের হাইপোগ্লাইসেমিক অ্যাটাক, এটা কিন্তু হচ্ছে বাচ্চার আগে থেকে হাইপার ইনসুলিনেমিয়া হয়ে থাকার জন্য, এটা হচ্ছে কারণ। কিন্তু মাদারের যদি ব্লাড সুগার একেবারে টার্গেট লেভেলে মেনটেন করা থাকে উইথ অর উইদাউট ইনসুলিন, তাহলে কিন্তু বাচ্চার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ডক্টর সাজেদা সেলিম স্যার, আপনার কাছে লাস্ট কোশ্চেন। এই নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্যার কি করণীয়? ধন্যবাদ। এটা কিন্তু এখন আমরা যেটা করি যে আমরা বিএসএম মতো বটে অন্যান্য জায়গাতেও এই যে বাচ্চাগুলো মায়ের ডায়াবেটিস ছিল, মানে সেটা প্রি জেস্টেশনাল ডায়াবেটিস হোক আর জিডিএম হোক, ডেলিভারির সময় আমরা আগে থেকে সতর্ক থাকি, কারণ অনেকগুলো ঝুঁকি আছে মায়ের এবং বাচ্চার। তো তার মধ্যে এটাও একটা ঝুঁকি যে কমে যাবে। সেই ক্ষেত্রে একটু আগে কাজলও বলেছেন যে ওই সময় একজন নিউনেটোলজিস্ট রেডি থাকেন এবং উনি কিন্তু একটা গ্লুকোজ স্যালাইন বাচ্চার জন্য একটা স্যালাইন রেডি রাখে। তাহলে প্রথম কাজ যেটা হলো, বাচ্চা যে মায়ের বাচ্চা ডেলিভারি হলো যার আগে থেকে হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি ছিল, তো তাকে আমরা প্রথমেই ব্লাড সুগারটা জেনে নিতে হবে, মায়েরও জানতে হবে বাচ্চারও জানতে হবে। এখন জেনে নিয়ে ঝুঁকি কিন্তু আমাদের জানাই আছে যে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি খুব তীব্র, বিশেষ করে প্রথমে 1-2 দিন। তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট মনিটরিং করতে হবে। যদি আমি প্রথমবারে 2-3 বার ভালো পাই, তাহলে উই ক্যান বি অ্যাসিউরড দ্যাট দেয়ার ইজ লেস চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া। কিন্তু যখনই কম পাবে তখন বাচ্চা কিন্তু সাফিসিয়েন্ট বাইরে থেকে মুখে খাবে সেটা আশা করার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা গ্লুকোজ ইনফিউশনই দিতে হবে তাকে। সেটা কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে একটু আগে আরেকজন প্রশ্ন করেছিলেন যে ডায়াবেটিস আছে যাদের, এর আগের প্রশ্ন করতে যে ওনারা কি ধরনের ডেলিভারিতে যাবেন, নর্মাল ভেজানা ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন করবেন। তাহলে সেটা কিন্তু আলাদা হিসাব। কিন্তু এদের ক্ষেত্রে যদি হসপিটালাইজ ডেলিভারিটা খুব সেফ হতে পারে। হসপিটালে যাওয়া মানে যে সকল সিজার করতে হবে তা নয়, কিন্তু হসপিটালাইজ ডেলিভারিটা খুব বেশি প্রয়োজন হবে। যদি একদম প্রত্যন্ত গ্রামে আমরা এরকম একটা মায়ের ডেলিভারি হয়ে থাকে, সেক্ষেত্রে মাও হয়তো খুব বেশি মনিটরিং করে নেয় ব্লাড সুগার, সেক্ষেত্রে বাচ্চারও ডেলিভারি পরে মনিটরিং করা হলো না, তাহলে কিন্তু ইট ক্যান এন্ডস আপ উইথ নিউনেটাল ডেথ। তাহলে এটা খুব সিরিয়াসলি নিতে হবে। ব্লাড সুগার কমে যাওয়া শুরু করলে ইনিশিয়ালি একটা গ্লুকোজ ড্রিঙ্কই প্রয়োজন হবে। এবং তারপরে কাজল স্যার একটু আগে বললেন যে 2 থেকে 3 দিন লেগে যেতে পারে মোটামুটি সাফিসিয়েন্ট ব্রেস্ট ফিডিং এস্টাবলিশড হতে। তাহলে এই সময় ঝুঁকিটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much, sir, for brilliant presentation from both the speaker. আজকে স্যার সবচেয়ে যেটা ভালো ছিল আমাদের কোশ্চেন্স, আমাদের অডিয়েন্সদের কোশ্চেন্স গুলো আজকে খুবই স্ট্যান্ডার্ড ছিল এবং হুইচ মেড দ্য সেশন ভেরি সাকসেসফুল। আই এম কংগ্রেচুলেটিং বোথ দ্য স্পিকার পার্সোনালি ফর দ্য আউটস্ট্যান্ডিং এন্ড ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। আমরা আজকে সেশনের একদম শেষ পর্যায়ে আমাদের আজকের চেয়ারপারসনদের মধ্যে থেকে আমি প্রথমে আহ্বান জানাবো প্রফেসর শামসুন নাহার হেনা ম্যাডামকে তার পক্ষ থেকে কনক্লুশন করার জন্য।
আহ, এটা সুন্দর একটা ইম্পর্ট্যান্ট টপিক। আমাদের অবস এন্ড গাইনির যে মানে মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, সেটার মধ্যে এটা হলো নাম্বার 1। ডায়াবেটিস মেলাইটাস এবং জেস্টেশনাল ডায়াবেটিস, এটা হলো নাম্বার 1 প্রবলেম ডিউরিং প্রেগনেন্সি। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে আলোচনা হলো। আসলে এটা রিসেন্ট যতগুলা চেঞ্জ হচ্ছে, রেগুলার একটা সায়েন্স যেহেতু চেঞ্জ হয়, এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা এরকম সেমিনারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো নতুন করে। যেমন এই মেটফর্মিনটা দেওয়া আমরা কিন্তু এখনো দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে আমি জানি না যে আমরা এটা কবে থেকে আমরা অনেক দিন মানে কিছুদিন আগ পর্যন্ত তো আমরা জেনে আসছি যে মেটফর্মিন দিলে এটা প্রেগনেন্সিতে, যেমন পিসিওএস এ দিলে সেটা কন্টিনিউ করা উচিত। তো এখন আমরা দেখলাম যে না, এটা কন্টিনিউ না করে ডায়েটারি মডিফিকেশন যদি না হয় তখন ইনসুলিনে চলে যাব। ঠিকই আছে, কিন্তু অনেক পেশেন্ট আছে ইনসুলিন নিতে চায় না। তো সেইগুলা আমরা মোটিভেট করব পেশেন্টকে। এবং যেহেতু আমাদের প্রি কনসেপশনাল কাউন্সিলিং এবং কনসেপশনের পরেও যে ম্যানেজমেন্ট অফ অবস্টেটিক পেশেন্ট উইথ জিডিএম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেখানে বোথ মাদার এন্ড ফিটাস দুইজনেরই জন্য এটা অনেক কমপ্লিকেশন হতে পারে। ফিটাল কমপ্লিকেশন যেগুলা হয় সেগুলা এবং ম্যাটার্নাল কমপ্লিকেশন আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি বাই অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অফ ব্লাড সুগার লেভেল। এখন এটা এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো ডায়েট। কিন্তু পেশেন্টরা ডায়েটের যে আমরা বলি নিউট্রিশনিস্ট তো নাই আমাদের, এবং এই ডায়েট সেটা ওরা ঠিক মতো ম্যানেজ করতে পারে না, মেনটেন করতে পারে না। তো নিউট্রিশনিস্ট নাই যেহেতু আমরা যেটা দিয়ে দিই নিউট্রিশন, সেটা কিন্তু ওরা মেনটেন করে না। তো আমাদের এই যে অ্যাডভাইস যেগুলো দিব প্রি কনসেপশনাল কাউন্সিলিং এবং ডিউরিং ইন্টারপার্টাম পিরিয়ডে আমরা যে অ্যাডভাইস গুলো দিব, সেটা কিন্তু আমাদেরকে আরো কশাসলি দিতে হবে। এবং ডিউরিং প্রেগনেন্সি তাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে। এবং আমরা জানি যে কনজেনিটাল অ্যানোমেলি এবং এই যেখানে এটা যেহেতু জিডিএম না হইলেও তাদের আগে থেকে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ছিল, তাদের জন্য মেইনলি হলো কনজেনিটাল অ্যানোমেলিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমাদের যে ডিটেকশন অফ কনজেনিটাল অ্যানোমেলি অফ দ্য ফিটাস, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। এবং এটার জন্য যে আল্ট্রাসোনোগ্রাম এবং যে অ্যানোমেলি স্ক্যান, এই সবগুলা কিন্তু করতে হবে। আর তারপর হলো ম্যানেজমেন্টটা করে ডেলিভারিটা কোথায়, ডেলিভারিটা অবশ্যই হসপিটালে হবে। এবং মোড অফ ডেলিভারি ডিপেন্ড করবে যে বাচ্চার সাইজ, কন্ডিশন অফ তার হাইপোগ্লাইসেমিক স্ট্যাটাস, গ্লাইসেমিক স্ট্যাটাস এবং বেবি সাইজ এবং আদার ইন্ডিকেশন, যে এটা তার পেলভিসটা কেমন, তার কোনো অবস্টেটিক্যাল কমপ্লিকেশন আছে কিনা, এগুলা দেখে কিন্তু আমরা ডেলিভারিটা কি সিজার হবে না নর্মাল ভেজাইনাল ডেলিভারি হবে সেটা আমরা ডিসিশন নিব। এবং আমরা পোস্ট টার্ম করব না, এটাকে আমরা টার্মের মধ্যেই আমরা ডেলিভারি করব, কিন্তু কখনো পোস্ট টার্ম আমরা পোস্ট ডেটেড করব না, ডেট ওভার করব না। ডেট ওভার করলে অনেক সময় যেহেতু প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি অনেক সময় থাকতে পারে, সেখানে ইন্টারউটেরাইন ফিটাল ডেথ হতে পারে যে কোনো কারণে। অনেকগুলা কারণ আছে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে একটা কারণ, আরেকটা হলো যে প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এইসবের কারণে আইইডি হতে পারে। তো সুতরাং আমরা পোস্ট ডেটেড করব না, আমরা ডেটের ভিতরে ইডিডির মধ্যেই আমরা ডেলিভারি করব। তো এখানে আমাদেরকে অবস্টেটিশিয়ান, এন্ডোক্রাইনোলজিস্ট, নিওনেটোলজিস্ট এই সব মিলিয়ে কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে। সুতরাং আমাদের এখানে কেয়ারফুল থাকতে হবে, যেহেতু ইনসিডেন্স অফ জেস্টেশনাল ডায়াবেটিস বাড়তেছে আমাদের লাইফস্টাইলের জন্য বা এই যে ডায়েটারি হ্যাবিটের জন্য। সুতরাং আমাদেরকে কেয়ারফুলি এটা ম্যানেজ করতে হবে। আর এটা বলে এবং আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আশা করি ভবিষ্যতেও আপনাকে আমাদের মাঝে পাবো আমাদের দুজন স্পিকারের সাথে। আমাদের আজকে সেশনের একদম শেষ পর্যায়ে আমরা এখন কনক্লুড করার জন্য আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর ইয়াসান। আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এখানে। আমি প্রথমে বলেছিলাম যে জিটিএম যে মোস্ট
alarming issue, public health issue in Bangladesh. Not in Bangladesh, in Southeast Asia as a whole. কারণ we are ethnicity, we are all Indian people. সেটা বাংলাদেশি হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তানি হোক, বা শ্রীলঙ্কা, নেপালি হোক। সো এশিয়ান এথনিসিটি, সাউথ এশিয়ান এথনিসিটি হিসাবে এটা একটা অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা অনেকদিন যাবতীয় আমরা অনুধাবন করেছিলাম। আমি যখন প্রেসিডেন্ট হিসেবে ছিলাম সাউথ এশিয়া ফেডারেশন এন্ডোক্রাইন সোসাইটি 1915-70-তে, তখন আমার উদ্যোগেই সেটা এজ এ প্রেসিডেন্ট অফ সেফেস ঢাকা ডিক্লারেশন করি। অ্যান্ড ঢাকা ডিক্লারেশনের মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুই আমার ছিল ঢাকা ডিক্লারেশন অফ জিডিএম। সেটা খুব পপুলার একটা রিকমেন্ডেশন আমরা দিয়েছিলাম, এখনো সেটা চলছে। তারপরে একটা কাজী প্রজেক্ট করলাম বারাসের, আমরা গভর্নমেন্টের সাথে মিলিয়ে, মিনিস্ট্রি অফ লর সাথে। দুটো পয়েন্ট আমি আগেই বলেছি, যে একটা পয়েন্ট হলো প্রিকনসেপশন পিরিয়ডে আমরা কাজে লাগিয়ে আমরা চাচ্ছি শুধু যে প্ল্যান প্রেগনেন্সি উইথ চেক আপ হু আর রিস্ক ফর ডেভেলপমেন্ট ডায়াবেটিস। সো আমি আহ্বান করব বিডি ফিজিশিয়ানের মাধ্যমে যে অল দ্য ফিজিশিয়ান ওয়ার্কিং ইন রিমোট এরিয়া অফ দ্য কান্ট্রি, যারা ডোর টু ডোর পাবলিকের সাথে জড়িত, মাদের সাথে জড়িত, তাদের যেন সে উদ্বুদ্ধ করে যে প্রেগনেন্সি, প্ল্যান প্রেগনেন্সি হোক, এবং তারা অবশ্যই চেক আপ করবে তারা ডায়াবেটিস আছে কিনা, প্রি ডায়াবেটিক আছে কিনা। রিস্ক অফ যে রিস্কগুলো ডায়াবেটিসের জন্য, সেই সেম রিস্ক কিন্তু জিডিএম এর জন্য। আর জিডিএম সাথে শুধু একটা রিস্ক জড়িত হলো, যে ডায়াবেটিসের রিস্কের সাথে, সেটা হলো পলিসিস্টিক ওভার ডিজিজ সিনড্রোম। কারণ পলিসিস্টিক ওভার ডিজিজের মোস্ট ইম্পর্টেন্ট মেটাবলিক পার্ট হলো আমার গ্লুকোজ ইনটলারেন্স। সো প্রেগনেন্সি, অ্যাজ সুন এজ প্রেগনেন্সি আসতেছে, এটা ডক্টর কাজল দেখিয়েছে যে হাউ গ্লুকোজ ইনটলারেন্স ক্যান অকার by different hormone, not only the placental hormone but other hormone, বাচ্চাকে নারিশমেন্ট দেওয়ার জন্য আদার হরমোন, নর্মাল হরমোন যেগুলি ছিল, গ্রোথ হরমোন থেকে শুরু করে কর্টিসল হরমোন শুরু করে সবগুলি কিন্তু বাড়ছে ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য বেবির সাপ্লাইয়ের জন্য। সো অল হরমোন আর রিলেটেড টু দ্যাট। আর সেই মা যদি তার নিজের জন্মের সময় যে অপুষ্টিতে ভুগে, সেই মার কিন্তু জিডিএম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিকজ অন দ্য কন্টেক্সট অফ দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স। সো অপুষ্টি জাতীয় মা, যেটা তার মা বার্থ ওয়েট কম ছিল, সেই মা সে বাচ্চা নিতে চাচ্ছে, তার জিডিএম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ইটস এ লং প্রসেস, এটি 2 or 3 জেনারেশন প্রসেস অফ জিডিএম, শুধু এক প্রসেস না। সো আমাকে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা উচিত। এই জিডিএম প্ল্যান করা শুধু আমাদের এন্ডোক্রাইন সোসাইটি না, অবস্টেট্রিক সোসাইটি না, গভর্নমেন্টকেও আগায় আসতে হবে। তার নিজস্ব যে মেথডগুলি আছে কাজে লাগানোর জন্য, ফেসিলিটিসগুলি কাজে লাগানোর জন্য, যে প্রত্যেক জায়গাতে যেখানে মা যাবে প্রেগনেন্সি নিয়ে, সেখানে তারা ঠিকমতো অ্যাড্রেস করে। এবং ফিজিশিয়ানের কাছে আমার এটা হলো, তারা প্ল্যান প্রেগনেন্সি নিয়ে অ্যাডভোকেট করবে, যাতে জিডিএম না হয়, ডায়াবেটিস না হয় প্রি প্রেগনেন্সি পিরিয়ডে। এই একটা পয়েন্ট। কারণ আমি দেখিয়েছি আমাদের স্টাডিতে 10,000 প্রেগনেন্ট লেডিতে 26% কিন্তু অলরেডি জিডিএম হয়ে বসে আছে। শুধু তাই না, ম্যানেজমেন্ট সম্বন্ধে অনেক কিছু কথা বলবো, আমি সেটা আগাতে চাচ্ছি না। যে নেক্সট যেটা আসলে পোস্টপার্টাম পিরিয়ডে যেটা ইম্পর্টেন্ট, বোথ মাদার ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ফিটাস, যে বেবিটা অলসো ইম্পর্টেন্ট। যে মা জিডিএম, যত আগে তার জিডিএম আসবে, তত টেন্ডেন্সি টু ডেভেলপ ডায়াবেটিস। যে জিডিএম মাদার আছে, বাচ্চা দিল, প্রসূত করলো, সে বাচ্চা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সো বোথ দ্য মাদার অ্যান্ড দ্য বেবি শুড বি ফলোয়ার্ড ফর লং টাইম। আর একটাই পরিসংখ্যান দিই, আমাদের একটা স্টাডি আছে, সেই স্টাডিতে আমরা দেখিয়েছি আফটার ডেলিভারি যে ফলো করি মাকে, যেটা বলা হয় ইন্টারন্যাশনালি 50% জিডিএম মাদার উইল বিকাম ডায়াবেটিস উইদিন 10 years অফ পোস্টপার্টাম। কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক যেটা হলো 30% জিডিএম মাদার উইল ডেভেলপ ডায়াবেটিস উইদিন 1 year ইন বাংলাদেশ। আপনি চিন্তা করে দেখেন যে শুধু জিডিএম ইনক্রিজ করছে না, পোস্ট জিডিএম ডায়াবেটিস টার্ন হওয়ার, ট্রান্সফার হওয়ার প্রবণতাও কিন্তু এই মার বেশি আসছে। সো আফটার ডেলিভারি মাকে অবশ্যই সুপারভিশন থাকতে হবে, আইদার লাইফস্টাইলে হোক, যেভাবে হোক, ওয়েট কমানো, এক্সারসাইজ করানো। যদি তাতে না হয়, আফটার স্টপিং দ্য ল্যাকটেশন পিরিয়ড আমি তাকে সেভাবে অ্যাড্রেস করব। এবং সেটাও বলে দেব যে পরবর্তী প্রেগনেন্সি যদি নিতে চান, বিফোর প্ল্যানিং দ্য নেক্সট প্রেগনেন্সি ইউ মাস্ট চেক আপ ইউর ডায়াবেটিস। আপনার আছে কিনা, প্রি ডায়াবেটিক আছে কিনা আপনি দেখে নেন।
সো এই যে অ্যাডভাইসটা দেওয়ার কথা আমরা কিন্তু অনেকেই কিন্তু দেই না, আমরা ডায়াবেটিস হিসেবেও দেই না, যারা আছে অবস্টেট্রিক গাইনোকোলজিস্ট তারাও বলি না যে পরবর্তী প্রেগনেন্সি যখন নেবেন আপনি আপনার ডায়াবেটিস গ্লুকোজ ইনটলারেন্স আছে কিনা আগে চেক আপ করে নেন, দেন ইউ গো ফর দ্য কনসেপশন। সো আমি এই কথা বলে আমি আবার বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ জানাই এই ধরনের সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং আজকে বিডি ফিজিশিয়ানের থ্রুতে আমরা জানাতে চাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি হোক আর অবস্টেট্রিক গাইনোকোলজি সোসাইটি হোক, তাদের পক্ষ থেকে বিডি ফিজিশিয়ানকে জানাতে চাচ্ছি আপনি এই মেসেজটা অবশ্যই জেনারেল ফিজিশিয়ানের কাছে দেওয়ার চেষ্টা করেন। কখন তারা স্ক্রিনিং করবে, কখন তারা পোস্ট স্ক্রিনিং করবে, পোস্ট এইগুলি মাথায় যেন রাখেন। ডিজিজ ম্যানেজমেন্ট তাদের দরকার নেই, কিন্তু তাদের জানা দরকার যে কি ট্রিটমেন্ট দিচ্ছে, কি টার্গেট হওয়া উচিত ডিউরিং প্রেগনেন্সি। তো এই মা তো মাঝে মাঝে তার জেনারেল ফিজিশিয়ানের কাছেও যায়, অবস্টেট্রিকের কাছে না গিয়েও, ডায়াবেটিস না গিয়েও জেনারেল ফিজিশিয়ানও তাদের উচিত এখানে সম্পৃক্ত হওয়া। সো ইট ইজ এ টিম ওয়ার্ক, both the endocrinologist, obstetrician, neonatologist, জেনারেল ফিজিশিয়ান, এখানে পাটোয়ারি আছেন, আমি জানি না পাটোয়ারির সাথে আজকে ততখানি ইন্টারাকশন আমাদের হলো না, তাই আমি আশা করি নেক্সট টাইম যদি বিডি ফিজিশিয়ান কোনো অনুষ্ঠান করেন পাটোয়ারি ইসমাইল পাটোয়ারিকে যেন সম্পৃক্ত করেন আলোচনার ভিতরে, তাহলে আমি আর একটু আনন্দিত হব, খুশি হব, কারণ তার সাথে আমাদের সম্পর্ক অনেক আগের থেকে আমার আছে। তো তাকে আমি চাচ্ছি যে সেও এখানে পার্টিসিপেট করে অ্যাক্টিভলি, আমি সেটা আশা করি। যাই হোক, তা আমি বিডি ফিজিশিয়ানের থ্রুতে আমরা এই দুইটা সোসাইটি চাচ্ছি যে এই মেসেজগুলি যেন আমরা জেনারেল ফিজিশিয়ান জানে, কারণ তাদের হাতে কিন্তু ম্যাক্সিমাম রোগী। আমরা এন্ডোক্রাইনোলজি বলি অবস্টেট্রিক কটা রোগী দেখি প্রেগনেন্সি ক্ষেত্রে, অনেক জায়গাতে প্রেগনেন্সি আসছে অবস্টেট্রিক দেখানোর সুযোগই নাই, জেনারেল ফিজিশিয়ানই দেখতেছে। তো এটা না হলে কিন্তু যেটা মিনিমাম গোল যেটা বললেন ম্যাটারনাল মর্টালিটি শুধু এন্ডোক্রাইনোলজিস্ট দেওয়া হবে না, ডায়াবেটিস দেওয়া হবে না, আর অবস্টেট্রিক দেওয়া হবে না। সো জেনারেল ফিজিশিয়ান মাস্ট ইনকর্পোরেট ইন দ্য হোল প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, গুড নাইট।